তো আচ্ছা, আজকের সেশনটা এটা হচ্ছে আমাদের 5th সেশন। বাট আজকের সেশনটা একটু ডিফারেন্ট। আজকের সেশনটা এই কারণে আমাদের রেগুলার টাইমের থেকে একটু অন্য টাইমে অন্য সময় হচ্ছে। কারণ আজকের সেশনটার একটু আমাদের একটু বড় একটা লম্বা একটা পরিকল্পনা নিয়ে আমরা হচ্ছে আজকের সেশনটাতে আমরা আহ, শুরু করছি। তো বেসিক্যালি হচ্ছে আজকের সেশন টাইটেল তো সবারই মোটামুটি জানা, যে বেসিক্স অফ মার্স রোভার কম্পিটিশন অ্যান্ড এনএসসি রোভার টিম ফর্মিং ডিসকাশন। এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটু সবাই কে একটু এখানে যারা প্রেজেন্টার আছে, আজকে মাহতাব, জোবায়ের আর শিহাব, এদের তিনজনেরই মার্স রোভার নিয়ে অলরেডি কিছু এক্সপিরিয়েন্স আছে। তারা কিছু ইন্টারন্যাশনালি, আমি কিন্তু এখানে ন্যাশনাল কথা বলতেছি না, ইন্টারন্যাশনাল কথা বলতেছি। ইন্টারন্যাশনাল লেভেলে এরা হচ্ছে কিছু কম্পিটিশনে পার্টিসিপেট করছে অ্যান্ড তাদের কিছু অ্যাচিভমেন্টও আছে, প্লাস এক্সপিরিয়েন্স আছে। তারা অনেক ফরেন টিমের সাথে তারা যোগাযোগ, একটা কমিউনিকেশন করছিল। তারা বাংলাদেশের রোভার তো তারা দেখছেই, প্লাস হচ্ছে তারা ইন্টারন্যাশনাল লেভেলের রোভার টিম দেখছে। তাদের টিম ম্যানেজমেন্টের কিছু এক্সপিরিয়েন্স আছে, যে নিজেদের টিম এখানে এখানে জোবায়ের সে টিম লিড ছিল, মাহাতাব আর শিহাব এরাও হচ্ছে দুইটা আলাদা আলাদা টিমের হেড ছিল। তারা মোটামুটি রোভার নিয়ে ভালোই হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স আছে। আর এদের সাথে হচ্ছে আমি তো রোবোটিক্স নিয়ে টুকটাক কাজ করি, তো সেই সূত্রেই হচ্ছে আমাদের নর্থ সাউথের রোভার নিয়ে কাজটা অনেক দিন ধরে একটু ঢিলা হয়ে আছে। তো বিশেষ করে জোবায়ের, মাহতাব, শিহাব এদের চেষ্টাতেই এই রোভার টিমটা আবার শুরু হতে যাচ্ছে। তো এখন হচ্ছে পরিকল্পনাটা এইভাবে, যে আমরা এখানে আগে একটা সেশন নিবে এরা। সেশন নিয়ে সবাইকে আগে রোভারটা কি কি রকম কি হতে পারে আমরা আমরা জানিও। এখানে যারা আছে অলরেডি এদের অনেকেরই অভিজ্ঞতা আছে এই বিভিন্ন টাস্ক নিয়ে, বাট তারা সেটা জানে না যে এই জিনিসগুলো রোভারের দরকার হতে পারে। অ্যান্ড আরো অনেকে আছে যারা শিখতে প্রস্তুত। তো বেসিক্যালি হচ্ছে ফার্স্টে সবাইকে একটা ধারণা দেওয়ার জন্যই, মানে সবার মধ্যে যে তার কোন দিকটা ইচ্ছা, তার রোভার নিয়ে কাজ করা উচিত কিনা, বা রোভার নিয়ে কাজ করার টাইমে কোন দিকটা তাকে, মানে রোভারের মধ্যে আগেই আমি পোস্টে বলেছিলাম যে এখানে বিবিএ ডিপার্টমেন্টের দরকার পড়ে, আর্কিটেকচার ডিপার্টমেন্টের দরকার পড়ে, তারপর সিএসসি, ত্রিপলি, মেকানিক্যাল, ইটি, তারপর হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের এখানে একটা বিশাল একটা মানে কন্ট্রিবিউশন দরকার পড়ে একটা পারফেক্ট রোভার টিমের জন্য। অ্যান্ড অন্যান্য দেশের যত বা অন্যান্য ভার্সিটি বলা হয়, যখন একটা রোভার টিম থাকে, রোভার টিমের সাইজও কিন্তু বেশ বড় থাকে। যে দেখা যাচ্ছে যে প্রায় 30 জন, বাংলাদেশে দেখা যাচ্ছে 25-30 জন কাজ করতেছে, কিন্তু বাংলাদেশের বাইরে যেসব থাকে তাদের দেখা যাচ্ছে আরো বড় বড় টিম। অ্যান্ড এসব টিম বেশ ভালো করতে পারছে। তো আমি আর কিছু আজকে বলতে যাচ্ছি বলছি না, এখন হচ্ছে মাহতাব, শিহাব আর জোবায়ের, তোমরা শুরু করো তোমাদের প্রেজেন্টেশন। মাতাব কি আছো? মাহতাব। হ্যালো, হ্যাঁ, আমার কথা হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। ফার্স্ট অফ অল হ্যালো সবাইকে। আহ তো আমি মাহতাব। আমি হচ্ছে রিসেন্টলি আহ লাস্ট সেমিস্টার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট করেছি অ্যান্ড কারেন্টলি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ইন স্পেকট্রাম সফটওয়্যার কোম্পানিতে। আর আম, ওখানে রোবোটিক্সের সাথে ভিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকশন মডেল নিয়ে আমি কাজ করছি। নর্থ সাউথে থাকাকালীন আমি 2022 সালে 2022 সালে ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ এইটাতে পার্টিসিপেট করেছিলাম। আমাদের এলএফআর আর রোবোরেস সেগমেন্টে ওইখানে আমরা ফোর্থ হয়েছিলাম। ইন্ডিয়াতে এটা হয়েছিল। একটা মাল্টিডিসিপ্লিনারি ইন্টারডিসিপ্লিনারি একটা টিমের সাথে আমরা গিয়েছিলাম নর্থ সাউথ থেকে। তারপর এরপর ওই ইয়ারেই আমরা আইএসআইএফ ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফেয়ার, যেটা বালিতে হয়েছিল ইন্দোনেশিয়াতে, তখন আমরা আমাদের প্রজেক্ট নিয়ে সেখানে গিয়েছিলাম অ্যান্ড উই ওয়ার গোল্ড মেডালিস্ট ইন দ্যাট
টাইম অ্যান্ড রিসেন্টলি 2024-এ, এইবার 2025-এ অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জ হয়েছে। 2024-এ আমরা পার্টিসিপেট করেছিলাম অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে, যেখানে আমার টিম মেম্বার এখানে শিহাবও আছে। সেখানে আমি নর্থ সাউথের টিমটাকে লিড করেছিলাম। আমি সাব টিমের একটা লিডে ছিলাম, অটোনোমাস টিমের। তো ওই টিমের হয়ে আমরা পার্টিসিপেট করেছিলাম তো অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে। তো ওখান থেকে আর কি আমাদের রোভারের কাজ নিয়ে বিভিন্ন এক্সপিরিয়েন্স অ্যান্ড আমরা ইচ্ছা জেগেছে যে আমরা মেইনলি নর্থ সাউথে আসলে একটা কোর রোভার টিম হওয়া দরকার। এখন কারেন্টলি আর কি অনেকেই পার্টিসিপেট করছে বা পার্টিসিপেট করার ইচ্ছা আছে অনেকেরই। তো কোর একটা টিম না থাকার কারণে অনেকে পারছে না। তো আমরা সেটাই এখন ট্রাই করছি। তো এখন এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন অ্যান্ড শিহাব, একটু ইন্ট্রোডিউস করো। হাই গাইস, হোপ ইউ আর ডুইং ওয়েল। আমার কথা কি শোনা যায়? হ্যালো। ইয়াপ। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। আমি শিহাব। আহ, আমি আর মাহতাব অ্যাকচুয়ালি একসাথেই কাজ করেছি এর আগে। রোবার নিয়ে কন্টেস্টও একসাথে ছিল। তো আমি লাস্ট ইয়ার স্টুডেন্ট নর্থ সাউথের, অ্যান্ড এবার 4-9 টার করতেছি। আর মেনলি রিসার্চ করা হচ্ছে সোয়ার্ম রোবোটিক্সে। আর এর আগে অ্যাচিভমেন্টের কথা যদি বলি, তাহলে 2023-তে হচ্ছে গোল্ড মেডেল ছিল মালয়েশিয়া থেকে, ওয়ার্ল্ড ইনোভেশন অ্যান্ড এক্সিবিশন ওখানে। সিলভার মেডেল ছিল ওয়ার্ল্ড রোবোটিক চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া, অ্যান্ড বেস্ট স্পেশাল অ্যাওয়ার্ড ছিল ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন। অ্যান্ড আমি আর মাহতাব একসাথে হচ্ছে অস্ট্রেলিয়ান রোবার চ্যালেঞ্জে 2024-এ 9th পজিশন হই আমরা। অ্যান্ড ওইটাই বাংলাদেশকে ন্যাশনালি লাস্ট হচ্ছে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা। ন্যাশনালি আরো কয়েকটা ছিল, ওইগুলা আপাতত আর আহ, মনে হয় না যে বলা খুব একটা ইয়া হবে। তো এই তো। জোবাইর ভাই বলেন। এই তো, কি অবস্থা সবার? সবার মাইক্রোফোন মনে হয় একটু মিউট আছে। তো আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা পার্টিসিপেন্টদের মধ্যে কেউ একজন একটু বলেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তো বেসিক্যালি আমার ইন্ট্রোডাকশন হচ্ছে, আমি নর্থ সাউথ থেকে রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করেছি। আর অ্যাজ আ রোবোটিক্স ইঞ্জিনিয়ার আমি হচ্ছে ইটলে ইএটিএল যেই ইনোভেশন লিমিটেডটা, সেখানে হচ্ছে 4 মাস কন্ট্রাকচুয়াল রোবোটিক্স ইঞ্জিনিয়ার ছিলাম। আর ইউ মাইট হ্যাভ অলরেডি নোন যে আমাদের নর্থ সাউথ এর যেই নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জের টিম ছিল, সেই টিমের আমি টিম লিড ছিলাম। তো বেসিক্যালি আজকে আপনাদের ডাকার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যেই ইসেটা আছে, মানে নর্থ সাউথের রোভার টিমের যেই পোর্শনটা আছে, যেমন হচ্ছে মাহতাব বা শিহাব হচ্ছে আলাদা কাজ করছে, আমি আলাদা কাজ করছি, কিন্তু এই পোর্শনটা কিন্তু মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ইসে হচ্ছে আমরা আনতে পারি নাই, যে হচ্ছে পুরা জিনিসটা একটা সেম পজিশনে বা সেম এন্টিটিতে হচ্ছে অপারেট করবে, এরকম কোনো এন্টিটি আমরা নর্থ সাউথে এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারি নাই। আমরা হয়তো আপনারাও আলাদা আলাদা কাজ করছেন, হয়তো বা আমরাও আলাদা আলাদা কাজ করছি। তো আমাদের এখন আপনাদেরকে ডেকে মেইন ইন্টেনশনটা হচ্ছে যে আমাদের নর্থ সাউথে একটা এস্টাবলিশড রোভার টিম ক্রিয়েট করা। আর সেই রোভার টিমটা যাতে হচ্ছে অন্যান্য যেসব ইন্টারন্যাশনাল কন্টেস্ট আছে, যেমন ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জ, ওই রোভার চ্যালেঞ্জ গুলাতে কম্পিট করা ইন নর্থ সাউথ লেভেল। তো বেসিক্যালি এই এই জন্যই হচ্ছে আজকে আপনাদেরকে ডাকা। তো এই রোভার টিমটা আসলে কিভাবে ফর্ম হয়, সেই রোভার টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কাজ কি কি থাকে, এই পোর্শনটা নিয়েই হচ্ছে আজকে আমরা ডিসকাস করব। তো আই গেস মাহতাব, তুমি হচ্ছে স্টার্ট করতে পারো। অলসো হচ্ছে আমাদের এখন নেক্সট টার্গেটটা কি, এটা হচ্ছে বলাটা খুবই নেসেসারি। তো আমাদের নেক্সট টার্গেটটা হচ্ছে অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জ। সো ওই পোর্শনটাতে আমরা যদি কম্পিট করতে পারি, সেজন্য হচ্ছে আমরা এখন টিম মেম্বার রিক্রুট করছি বা রিক্রুট করার চেষ্টা করছি। সো আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট যে আপনারা হচ্ছে রাত্রে 9টা 15-র দিকে আসলে জয়েন করেছেন। সো ইট প্রুভস যে আপনারা মোটামুটি কোয়াইট ইনথুসিয়াস্ট, যে আপনারা এই রোভার টিমের হয়ে কাজ করতে চান। তো ইয়া, আই গেস দ্যাটস ফ্রম মাই সাইড। তো মাহতাব, তুমি প্রেজেন্টেশনটা শুরু করতে পারো আই গেস।
ওকে। বলি যে আমরা জাস্ট একটা ছোটখাটো আপনাদের ফিডব্যাক নেওয়ার জন্য যে এই যে সেশনটার কি অবস্থা অ্যান্ড রোভার টিমে জয়েন করতে ইন্টারেস্টেড কিনা সে নিয়ে একটা ছোট্ট একটা গুগল ফর্ম ক্রিয়েট করছি। সবার প্রতি একটু রিকোয়েস্ট, আমি ফর্মটা জেনারেল চ্যাটে দিয়ে দিচ্ছি, একটু জাস্ট ফিল আপ করে দেবেন। তাহলে হচ্ছে এক জিনিসটা আমাদেরও একটু আপনাদের অপিনিয়নগুলো একটু জাস্ট বোঝার আমাদের জন্য একটু সুবিধা হবে। সো ওটা একটু সবাই একটু কাইন্ডলি ফিল আপ করে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, অ্যান্ড মাহতাব তুমি স্টার্ট করো। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। একটু কাইন্ডলি কেউ যদি বলেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ মাহতাব, দেখা জি যাচ্ছে। জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি আমাদের আউটলাইন অনুযায়ী মানে হচ্ছে আজকে কিছু শেয়ার করব, এক্সপিরিয়েন্স শেয়ার হবে আমাদের সবারই, অ্যান্ড অলসো একটা রোভার কম্পিটিশন কিভাবে হয় সেটা বলবো, আর রোভার কম্পিটিশনের মেইন টার্গেট কি সেটা বলবো, আমাদের মেইন টার্গেট কি সেটাও বলবো। সো যার যার টার্গেট অনুযায়ী ফার্স্টে কথা হবে। তো এখন হচ্ছে আমাদের প্রিলিমিনারি ভাবে আমরা ডিসাইড করেছিলাম যে আমাদের রোভার টিমটা ফর্ম করার আগে একটা নাম হবে, তো আমরা আর কি এনএসইউ নভোযাত্রী তা এই এই নামটা আমরা চুজ করেছিলাম, এন্ড অলসো আমরা পরে চেঞ্জও করতে পারি। একটা প্রিলিমিনারি ভাবে নাম দিয়ে আমরা স্টার্ট করতে চাচ্ছিলাম, তো আমরা একটা নাম দিয়েছিলাম এনএসইউ নভোযাত্রী। তো একটা রোভার কম্পিটিশন, যে কোনো রোভার কম্পিটিশন ইন্টারন্যাশনাল লেভেল গুলার কথা বলছি, ন্যাশনালি রোভার কম্পিটিশন এখনো অর্গানাইজ হয় না, একটা জায়গায় অস্টে হয়, সেটা খুবই ছোট পরিসরে। বাট ইন্টারন্যাশনাল রোভার কম্পিটিশন গুলা যাদের অনেক বড় বড় স্পন্সর্স থাকে, তো ওইসব কম্পিটিশনস গুলার মেইন টার্গেট থাকে কোথায়? মেইন টার্গেট থাকে তাদের তাদের রোভার কম্পিটিশনটা থেকে কোনো একটা সলিউশন, পার্টিকুলার সলিউশন, মেইন যে রোভার, নাসা যে রোভার কাজ করা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই রোভারে নাসা, স্পেস এক্স এখনো কাজ করছে না, নাসা যদি যারা কাজ করছে তো তারা এই সলিউশনটা অ্যাকসেপ্ট করতে পারে বা ওখান থেকে নিতে পারে, এটা তাদের কম্পিটিশনের মেইন ফোকাস, কম্পিটিশন গুলার মেইন ফোকাস থাকে। সো এটা একটা টপ লেভেল ভিউ। সো টপ লেভেল ভিউ থেকে আমরা চিন্তা করলে আমরা একটু রোভার নিয়ে একটু আলোচনা করি, মানে রিয়েল রোভার নিয়ে একটু কথা বলি। তো রিয়েল রোভার গুলা নিয়ে যদি আমরা একটু শুরু করি, আমরা শুরু করব একটা ভিডিও দিয়ে। এই ভিডিওটা আশা করি দেখা যাচ্ছে। তো এটা একটা মার্স রোভার ওভারভিউ ভিডিও, প্রিভিয়াসলি Although most eyes were focused on the moon landing in the 60s, NASA was also beginning to explore Mars from space. The Mariner 2 countdown begins. Starting in 1965, NASA began sending orbiters like Mariner and Viking to gather close-up images and data. 30 years later, the first Mars exploration rover was launched. On July 4th, 1997, the Mars Pathfinder lander and the Sojourner rover successfully landed on Mars. The small, 25-pound, six-wheeled rover, only designed to last a week, would end up spending 83 days capturing 550 pictures and taking atmospheric measurements from the planet's surface. Transfer In করতে পারছে। 2004, twin rovers Spirit and Opportunity landed. Opportunity, A few weeks apart most and in popular. different locations. These rovers were about the size of a golf cart, weighing 400 pounds each, and had the same mission: to understand the evolution of Mars and see if liquid water ever existed there. Spirit stopped communicating in 2010, but Opportunity lived well beyond expectations until it stalled in a dust storm 14 years later. 14 years later, 14 বছর ছিল মার্সে। With Curiosity. In 2012, NASA launched a larger and more technologically advanced rover. It's about the size of a Mini Cooper, weighs 2,000 pounds, and is equipped with 17 cameras and lab-like tools and instruments. Curiosity is still active today, in search of evidence that Mars is, or ever was, capable of sustaining microbial life. In the summer of 2020, the rover Perseverance will join its predecessors on the Red Planet. Perseverance is similar to Curiosity, but with upgrades like camera zoom capability and a drill for collecting rock and soil samples. The rover will also have the ability to conduct an oxygen-making experiment.
And another first, a helicopter scout named Ingenuity will hitch a ride with Perseverance and take its first test flight in the Mars atmosphere. All paving the way to এই ভিডিওটা দেখানোর রিজন ছিল এখানে আমরা কিছু পার্টিকুলার টাস্কস দেখেছি এন্ড রোভার সম্পর্কে মানে হচ্ছে মেইন যে রোভার গুলা কারেন্টলি কাজ করছে মার্স রোভারে সেইগুলা সম্পর্কে দেখার জন্য এখানে পার্টিকুলার অনেকগুলা কাজ দেখতে পাচ্ছ তোমরা। তো এই কাজগুলা কিন্তু মার্স রোভারের পার্টিকুলার কম্পিটিশনস গুলাতে এইগুলাই রিলেটেড টাস্কস থাকে। আমরা টাস্কে যাব, আমরা আজকে টাস্কস গুলাতে যাব। তো এখন একটু তোমাদের ধারণা হইতে পারে যে এই কম্পিটিশনস গুলার মেইন টার্গেট কি থাকে। এই টাস্কস গুলাকে মিমিক করে তারা হচ্ছে এই সলিউশন গুলা ইউজ করতে চায়, এই সলিউশন গুলা থেকে নেওয়া যায়, এটা হচ্ছে তাদের হাই লেভেল টার্গেট। ওকে, আমরা এখন এই রোভার গুলার ইয়াটা দেখি। এটা 1997 এ ছিল। এটা একটু কন্ট্রোলড রোভার ছিল। কন্ট্রোলড বলতে এখানে হিউম্যান দেখানো হয়েছে। কন্ট্রোল কিভাবে হইতেছে, খুবই লেটেন্সি ছিল কারণ ওই গ্যাপটা ইউজ করে তাকে কন্ট্রোল করার একটা টেকনিক তারা বের করেছিল, যার কারণে বেশি দিন এটা স্টে করে নাই। স্পিরিটটা দেখো সোলার প্যানেল দিয়ে ব্যাটারির সবগুলাতেই মেইনলি সোলারের কাজ আছে। সোলারের ইয়া দিয়ে ব্যাটারি দিয়ে সোলার প্যানেল দিয়ে আমাদের চার্জিং এর ইস্যুটা এখান থেকে সলভ করে করে যতটুকু তারা কাভার করতে পেরেছিল কাভার করছে। অপরচুনিটি এটা খুবই পপুলার একটা রোভার ছিল। এটা এই রোভারটা দিয়েই তারা হচ্ছে পরে যেই সফিস্টিকেটেড রোভার সেটা বিল্ড করতে পারছে এই রোভারের পরের ভার্সনে। দেখো গ্যাপটা 2004 থেকে 2012, তো অনেক বছর ধরে তারা রিসার্চ করে এই রোভারটা আসছে। কিউরিওসিটি এটা হচ্ছে ইন্টারেস্টিং সবচেয়ে রোভার গুলার মধ্যে। আর অনেক মানে হচ্ছে কিউরিওসিটি রোভার নিয়ে আর কি এখন সবার হাইলাইট ছিল। পার্সিভিয়ারেন্স তো তোমরা মোটামুটি সবাই চিনো যারা রোভার নিয়ে কাজ করছো করছো। এই যে অপরচুনিটি রোভারটার যেটা হচ্ছে ডাস্টের কারণে, মার্সে অনেক ডাস্ট ছিল। মার্সের টেম্পারেচারের মধ্যে ওই ডাস্ট গুলা যখন চলে আসে, ডাস্টের যে ঝড় আসে, ওই ঝড়টার কারণে সোলার প্যানেল গুলা নষ্ট হয়ে গেছিল, যার কারণে ও আর ব্যাটারিকে সোলার দিয়ে চার্জ করতে পারছিল না। অ্যান্ড ও এই মাই ব্যাটারি ইজ লো অ্যান্ড ইটস গেটিং ডার্ক এই মেসেজটা পাঠাইছিল। এটা খুবই পপুলার, তোমরা যারা রোভার নিয়ে কাজ করো সেটা জানো, এই মেসেজটা পাঠাইছিল। তো এগুলো হচ্ছিল রোভারের কম্পিটিশন, মানে রোভারের বিভিন্ন রিয়েল কাজগুলা ছিল। তো এখন রোভারের কাজে মানে একটা মার্স রোভার টিম রেডি হওয়ার জন্য আমাদের মেইনলি কি কি লাগে, অ্যান্ড মার্স রোভার টিম করার সাথে সাথে একটা ইউনিভার্সিটি রিসার্চের কি কি অ্যাচিভমেন্ট আসে, সেটা আমরা বুঝতে পারবো যে একটা রোভার টিম থেকে তোমরা কি পাবা। তোমার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তোমরা যে থিওরিটিক্যাল কিছু নলেজ শিখতে পারতেছো, তোমরা যেমন তোমাদের কোর্স থেকে থিওরিটিক্যাল কিছু নলেজ শিখতে পারছো, ছোটখাটো কিছু প্রজেক্ট করতেছো, বাট একটা রোভারের তোমরা এখন টাস্কস গুলা দেখবা যখন একটু পরে, তখন বুঝতে পারবা যে এখানে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের একটা জায়গা আছে। তো ওইখান থেকে তোমরা চিন্তা করলে একটা রোভার টিম বা একটা রোভারের উপর কাজ করা এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন এইটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আসলে আমাদের সবার মধ্যে মানে একটা পার্টিকুলার কম্পিটিশন করে পাওয়া যায় না। মানে অন্যান্য কম্পিটিশন, তোমরা যদি পার্টিকুলার বিজনেস কম্পিটিশন বা ওই ধরনের কম্পিটিশন ওগুলাতে যাও, ওগুলাতে ইন্টারডিসিপ্লিনারি হওয়ার সুযোগ থাকে না। এখানে আর কি সবচেয়ে বেশি সুযোগ, কারণ হচ্ছে তোমরা যখন আমরা টাস্কস গুলা বলবো তখনই দেখবা যে আমাদের প্রত্যেকটা সাব টিমে কোন কোন সেকশনের লোকজন লাগে, কোন কোন সেকশনের স্টুডেন্টস গুলা লাগে। তো এখানে একটা কাজ করার সুযোগ হয়, যেটা তোমাদের হাই লেভেলে, তোমরা অফিস অথবা হাই লেভেলে যখন কাজ করতে যাবা তখন তোমরা ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশনের কাজ যেগুলা থাকবে সেটার একটা মিমিক্রি হয়ে যাবে এখানে। আচ্ছা, ইনোভেশন জিনিসটা এখানে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা রোভারের নোভেলিটি থাকতে হয়। একটা রোভার মানে আমাদের বাংলাদেশে যে কয়টা রোভার আছে বা ইন্টারন্যাশনালি রোভার আছে, প্রত্যেকের কিন্তু এক্সিস্ট করে রোভার, তাদের রোভারের মধ্যে অন্যান্য রোভার থেকে একটা পার্টিকুলার জিনিস আছেই, একটা হইলেও জিনিসটা আছে। সেটাকে বলা হয় ইনোভেশন, আর সেই ইনোভেশন থেকেই কিন্তু তারা এই রোভার কম্পিটিশন গুলাতে ভালো করে আসছে। আচ্ছা, এই দুইটা বাদ দিলাম। আহ আম, আচ্ছা, রোবোটিক্স ক্যারিয়ার, যারা রোবোটিক্স ক্যারিয়ার করতে চাও, রোবোটিক্স লাইনে ক্যারিয়ার করতে চাও, যারা তোমরা প্রিভিয়াসলি দেখেছো যে রোভার টিমে যারা কাজ করেছিল বা বাংলাদেশে যেসব রোভার টিমে যারা কাজ করেছে, তাদের নলেজ কিন্তু মোটামুটি কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
রোবোটিক্স ক্যারিয়ারে অনেক ভালো আরকি। মানে হচ্ছে শুরু করার জন্য তারা অনেক ভালো বেনিফিট পাচ্ছে। রাদার দেন মানে হচ্ছে ওখান থেকে শিখা বা তোমার কোনো কিছু শিখে এসে একটা জায়গায় জয়েন করা সেটার ক্ষেত্রে। তো রোবোটিক্স ক্যারিয়ার, তারপর অটোনোমাস ভেহিকল ক্যারিয়ার, যেটা এখন সবকিছু অটোনমি হচ্ছে, অটোনোমাস ভেহিকল ক্যারিয়ার, তারপর নাসা, স্পেসএক্স এই ধরনের জায়গায় ইন্টার্নশিপ পাওয়ার জন্য বা এই ধরনের জায়গায় তোমরা যদি জব পাওয়ার দেখো, তখন কিন্তু তোমরা এই ধরনের প্রজেক্টে তোমরা কাজ করছো বা কোনো একটা অ্যাচিভমেন্ট শো করতে পারলে তোমাদের ক্যারিয়ারের জন্য ভালো। অবভিয়াসলি ইন্ডাস্ট্রি, যেকোনো ইন্ডাস্ট্রির সাথে কাজ করার ক্ষেত্রে, কারণ তোমরা যখন এটার টাস্কস গুলা দেখবা, এগুলো সব ইন্ডাস্ট্রি রিলেটেড টাস্ক। এটা কোনো একটা প্রজেক্ট ডেমো দেখাইছি আমরা, প্রজেক্ট রেডি করছি, প্রজেক্ট ডেমো দেখাই দিছি, সেগুলা না। এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির সাথে একটা থাকার মতো একটা কাজ। আচ্ছা, রোবোটিক্স কোম্পানি আস্তে আস্তে গ্রো হচ্ছে, তো রোবোটিক্স কোম্পানিগুলোর সাথে কাজ করার সুযোগ কিন্তু তোমরা এখান থেকে রেডি করতে পারো। আচ্ছা, আচ্ছা, বাংলাদেশি রোভার টিম, এখন বাংলাদেশে যে কয়টা এক্সিস্টিং টপ রোভার টিম গুলা আছে, আমরা একটু এই টিম গুলাকে নিয়ে আলোচনা করবো, এরপর আমরা এনএসইউর কথাবার্তা নিয়ে আসবো। টিম ইন্টারপ্ল্যানেটার নাম তোমরা শুনেছো, বুয়েটের। তো এদের অনেক অ্যাচিভমেন্টস আছে। তারা তাদের রোভারটা হচ্ছে খুবই স্ক্র্যাচ থেকে তারা জিনিসগুলা ডেভেলপ করে আগানোর চেষ্টা করছে। আর তাদের তাদের ক্ষেত্রে ব্র্যাকিউ মঙ্গলতরী, এটা তোমরা সবাই জানো, ব্র্যাকের সবচেয়ে পপুলার রোভার। ব্র্যাক আর ইউআইইউ দুইটার রোভার অনেক ভালো, এন্ড আইওটি রোভার এন্ড এমআইএসটি রোভারও অনেক সফিস্টিকেটেড। আমরা রিসেন্টলি বিয়ার সামিটে পার্টিসিপেট করেছিলাম নর্থ সাউথ থেকে, এন্ড আমাদের প্রজেক্টটা মেইনলি ডিজিটাল ডেমো ডিসপ্লেতে চ্যাম্পিয়ন হয়েছিল। তো ওই বিয়ার সামিটে আমরা দেখলাম যে সব রোভার্স গুলা আনা হয়েছিল। তো ওই রোভার্স গুলা দেখে আমরা বিভিন্ন আইডিয়া পাইলাম যে ওদের রোভার গুলা একসাথে, এত সবগুলা রোভার আসলে আমাদের দেখার সুযোগ হয় নাই যে সবগুলা রোভার বাংলাদেশের একসাথে। তো ওখানে দেখে আমরা সবকিছু দেখতে পারলাম যে ওদের রোভার টিম গুলাও স্ট্রং, এন্ড রোভার গুলাও মেকানিজম গুলাও ভালো। তো ওগুলা থেকেও আমরা কিছু ধারণা পেয়েছি। তো এই মোটামুটি এই কয়টা রোভার টিম, কিন্তু যারা তোমরা রোভার নিয়ে ইনথুসিয়াস্ট এন্ড কাজ করতে চাও, তোমরা জানো এই রোভার গুলার কথা। আচ্ছা, আমি আহ এইখানে একটু ইন্টারাপ্ট করি মাহতাব। হুম, জি। আচ্ছা, তো এইখানে হচ্ছে একটা ক্রুশিয়াল ইনফরমেশন আছে, যেটা হচ্ছে আপনাদের একটু বুঝতে হবে, যে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে যে রোভার টিমগুলো দেখতেছেন, বুয়েট ইন্টারপ্ল্যানেটার বা ব্র্যাক মঙ্গলতরী, ইউআইইউ মার্স রোভার, তারপর আইইউটির অনির্বাণ বা এমআইএসটির মঙ্গল 12টা, এই রোভার টিমগুলো কিন্তু অনেক বছর ধরে হচ্ছে কাজ করতেছে। হ্যাঁ, তো ওদের রোভার গুলো আমাদের মানে শুরুর কাছ থেকে অনেক বেশি সফিস্টিকেটেড। সো আপনি যদি হচ্ছে এই ফার্স্ট অ্যাটেম্পটেই এক্সপেক্ট করেন যে আমাদের থেকে হচ্ছে খুব সিগনিফিকেন্ট একটা আউটপুট আসবে, আই থিঙ্ক দ্যাট এক্সপেকটেশন ইজ নট ভ্যালিড। তো ওই পার্সপেক্টিভে আপনার ওইভাবেই চিন্তা করতে হবে যে আপনি ফার্স্ট টাইম অ্যাটেম্পট নিবেন যখন, তখন হচ্ছে আপনাদের কিরকম আউটপুট আসতে পারে, এবং অন্যান্য টিম যেসব যারা হচ্ছে অলমোস্ট গত 5 বছর 10 বছর ধরে কাজ করতেছে, তাদের সাথে আমাদের কম্পারিজনটা কোথায়। তো আমরা হচ্ছে এখন উই আর জাস্ট গেটিং স্টার্টেড। সো আই গেস আপনারা হচ্ছে আমাদের সাথে থাকবেন, যেই পার্সপেক্টিভে হচ্ছে আমরা যতটুকু পসিবল আমরা আগানোর চেষ্টা করব। আর হচ্ছে আহ, এই যে এক্সিস্টিং টিমগুলো আছে তাদের মতো কিছু একটা হয়তো বা 5 বছর বা 10 বছরের মধ্যে আমরা কিছু একটা মানে সিগনিফিকেন্ট একটা প্রোগ্রেস হচ্ছে ডেমনস্ট্রেট করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি, জুবাইর ভাই যেটা বলেছে। অ্যান্ড অলসো এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে হ্যাঁ, এই রোভার টিমগুলা কিন্তু অনেক বছর ধরে এক্সিস্ট করছে, অ্যান্ড তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু মানে অলরেডি একটা রোভার আছে, এই রোভারের মধ্যে কি কি ইনোভেশন আনা যায় তার জন্য আর কি, যা যে টিম মেম্বারসদেরকে রিক্রুট করে। আর আমরা কোন জায়গায় আছি, আমরা হচ্ছে ফর্ম করতে চাচ্ছি, ফর্ম করে জিনিসটাকে রেডি করতে চাচ্ছি। সো এখানে বেনিফিটটা কোথায়, এখানে বেনিফিটটা হচ্ছে আমরা যে রোভার টিম ফর্ম করে আগাচ্ছি, তো জার্নিটার সাথে যদি তোমরা যারা কাজ করতে চাচ্ছ বা কাজ করতে চাও, সেখানে কিন্তু তোমরা একটা শিখার একটা সুযোগ থাকবে। একটা যে ফর্মিং এর শিখা, জিনিসটাকে ফর্ম করে জিনিসটাকে শিখে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা। তো এই ক্ষেত্রে যে শিখার সুযোগটা, সেটা কিন্তু এখানে সবাই পাবে না। তার কারণ তাদের মধ্যে অলরেডি রোভার আছে, আমি রোভারটাকে টিমের মধ্যে এসে আমি কি করছি সেটা, যেটা সাধারণত হয় ইউআইইউ বা ব্র্যাকিউ মঙ্গলতরী বা এই ধরনের রোভার টিম গুলাতে এখন যারা মেম্বার্স গুলা আসে,
তারা হচ্ছে অলরেডি রোভার আছে। এখন আমি আসছি, এসে এখন আমি কি ইনপুট দিব বা কি ভ্যালু ইনপুট দিব বা কি দিব, মানে ওই হাই লেভেলের ইনপুটস ছাড়া কিন্তু তারা দিতে পারছে না। সো যার কারণে ইনোভেশনটা ওইভাবে এর পরের ভার্সনে ঐরকম করে আসছে না। তো আমাদের কিন্তু এই জায়গাটাতে ভ্যালু ইনপুট করার সুযোগ আছে যে আমরা জিনিসটাকে এইভাবে করে আগাচ্ছি। তো ফর্মিং টিমটা কিন্তু ইম্পর্টেন্ট। ফর্মিং জিনিসটা তে তোমরা ভ্যালু এড করার সুযোগ থাকবে। আচ্ছা, এইটাতে বিভিন্ন URC ২০২৪ এ বাংলাদেশ থেকে রোভার টিমগুলা, এবার ২৫ এও আছে। ২৩ এও রোভার টিমগুলা পার্টিসিপেট করেছে। এই যে স্কোর গুলা, আচ্ছা এগুলা কি সেগুলা আমরা বলবো। আমরা যখন সেকশন গুলা আলোচনা করব তখন আমরা আ আ এটাতে যাব। তো আমি একটু এই স্লাইডটাতে চলে আসি। আচ্ছা। আচ্ছা, এখন এনএসইউর ব্যাপারে আমরা আমরা একটু আগে আমরা বলেছিলাম যে অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে আমরা একটা টিমের সাথে সাব টিম হিসেবে নর্থ সাউথ থেকে আমরা ৪ জন ছিলাম ওই টিমে। ওইটা পুরা বাংলাদেশের একটা টিমই সিলেক্ট হয়েছিল। তো আমরা অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছিলাম। তো ওই রোভার চ্যালেঞ্জে পার্টিসিপেট করার পরেই আমাদের একটা একটা আ ইন্টারন্যাশনাল লেভেলের একটা রোভার ডেভেলপ করে পার্টিসিপেট করে নর্থ সাউথকে কিভাবে একটা কোর রোভার টিম হিসেবে করা যায়, ওই ইচ্ছাটা তো ওখান থেকেই আমাদের জেগেছিল। তো নর্থ সাউথও ট্রাই করছে যে বিভিন্ন আ আমরা জানি যে তোমাদের মধ্য থেকে অনেকেই আছে যে বিভিন্ন কম্পিটিশনে তোমরা পার্টিসিপেট করো নিজে। তো এভাবে কিন্তু অনেকেই ট্রাই করছে। তো রোভার কিন্তু আর এভাবে হয় না যে আমি একা গেলাম বা আমরা ২ জন টিম করে গেলাম, এভাবে হয় না। রোভার করার জন্য একটা কোর টিম থাকতে হয়। কোর টিম হিসেবেই এপ্লাই করতে হয়, পার্টিসিপেট করতে হয়। তো এখান থেকে আমরা অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে আমরা নর্থ সাউথ থেকে ৪ জন ছিলাম। আমাদের এক্সপেরিয়েন্সটাও আমরা এখানে শেয়ার করব। অ্যান্ড অলসো জুবায়ের ভাইয়ের টিম NSU হার্কে পার্টিসিপেট করেছিল USA তে। এটা নাসার অ্যাফিলিয়েটেড একটা কম্পিটিশন ছিল। URC কিন্তু নাসার অ্যাফিলিয়েটেড কম্পিটিশন না, ওটা মার্স সোসাইটির একটা কম্পিটিশন। তো নাসা হার্ক কিন্তু নাসা অ্যাফিলিয়েটেড ফুললি একটা পপুলার কম্পিটিশন। এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল জুবায়ের ভাইয়ার টিম। পুরা নর্থ সাউথ থেকে এখানে আমাদের আহ আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে হার্কের কিন্তু একটা ২ টা সেকশন আছে। হার্কের ২ টা সেকশন আছে। একটা হচ্ছে হিউম্যান রোভার আর একটা হচ্ছে রিমোট কন্ট্রোল রোভার, যেটা হচ্ছে এইবার গত বছর ইন্ট্রোডিউস হয়েছে। তো ওখানে কিন্তু রোভারের একটা মিনি ভার্সন ওই কম্পিটিশনটাতে পার্টিসিপেট করে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে NSU হার্ককে মানে রোভার টিমের সাথে ইনক্লুড করছি। কারণ হচ্ছে NSU হার্কের একটা মানে হচ্ছে কম্পিটিশন, সেটা হচ্ছে মিনি রোভার নিয়ে কাজ করতে হয়। তো ওইখানেও আমরা পার্টিসিপেট করার প্ল্যান করছি। তো যদি আমরা সব কিছু সুন্দরভাবে টিম ফর্ম করতে পারি, তো আমরা ইনশাল্লাহ প্ল্যান আছে। আচ্ছা, আচ্ছা, এই হাল্কের বিষয়টা হচ্ছে ওই মিনি রোভার যেটা হাল্ক 26, ওইটার ডেডলাইন কিন্তু অলরেডি পাস হয়ে গেছে। হ্যাঁ, তো হার্ক 26 মেবি আমরা হচ্ছে আর টার্গেট করতে পারবো না। সো ওই রোভার টিমটা যদি হচ্ছে এক্সিস্ট হ্যাঁ, করে তাহলে হয়তো বা আপনারা চাইলে আগামী বছর। 27 এ হচ্ছে টার্গেট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ইন্টারাক্ট করি। এখানে হচ্ছে আমরা যেহেতু এটা পারবো না, বাট আমরা এয়ারস অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জ শেষ করে আমরা নেক্সট প্ল্যান নিব হচ্ছে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ। ওটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের মানে বর্তমানে সব থেকে হাইপ যে রোভার চ্যালেঞ্জটা হয় ওইটা, অ্যান্ড ওইটা সব থেকে টাফ বলা যায়। অ্যান্ড ওখানে আর কি ইউআইইউ বলেন বা ব্র্যাক ইউনিভার্সিটি, এদের যে কম্পিটিশন করে বাংলাদেশে রিপ্রেজেন্ট করা, ওখান থেকেই শুরু হয়। এন্ড এই যে এখানেই দেখবেন যে প্রেজেন্টেশন স্লাইড একদম উপরেই ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, হুম। এই জিনিসটাই। তো পপুলার কিছু রোভার চ্যালেঞ্জেস আছে এখানে। URC, অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জ, ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ, কানাডিয়ান ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জ। সো পার্টিসিপেট করতে চাইলে অনেক কম্পিটিশনই টার্গেট করা যায়, বাট আমাদের টিমের একটা কম্পিটিশনকেই টার্গেট করব, বাট আমাদের ফোকাসটা থাকবে রোভার বিল্ডিংটাতে বেশি। কারণ একটা রোভার যদি আমরা বিল্ড করে ফেলতে পারি, আমরা হচ্ছে এর পরবর্তীতে আমরা ডকুমেন্টেশন অনুযায়ী বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করার সুযোগ পাবো। তো একটা কম্পিটিশনকে অবভিয়াসলি আমরা টার্গেটে রাখবো, দেন আমরা ওই অনুযায়ী রোভার বিল্ড করব। এভাবে আমরা আগাবো। আচ্ছা, আচ্ছা,
একটা রোভার টিম ফর্ম করার জন্য আমাদের কি কি লেভেলের সেকশনস গুলা থাকে অ্যান্ড একটা টিম ফর্মের ক্রাইটেরিয়াটা কি সেটা একটু আলোচনা করি। আমাদের মেইনলি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সায়েন্স, সফটওয়্যার এই ৪ টা সেকশনে ডিভাইড করা হয় একটা রোভার টিমের কাজগুলাকে। তো এইখানে হচ্ছে এখন বলতে পারো যে ভাই আমাদের তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই। তো এই লজিক কিন্তু ইউআইইউ তেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, ব্র্যাকেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই। তো তারা করে দেখিয়েছে ইন ইউআইইউর মতো সফিস্টিকেটেড একটা রোভার তারা হচ্ছে ইউআরসি তে প্রতিবারের মতো আমাদের এশিয়া থেকে চ্যাম্পিয়ন হয় সবসময়, এশিয়া থেকে সবচেয়ে হাইয়েস্ট স্কোর পায়। তো তাদের কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, বাট স্টিল তারা করতে পারছে। তো মেকানিক্যাল টিম, ইলেকট্রিক্যাল টিম, সায়েন্স অ্যান্ড সফটওয়্যার এই ৪ টা সেকশনে ভাগ করা হয়। এর পরের সেকশনটা হচ্ছে মেইনলি স্পন্সরশিপ, লজিস্টিক্স। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বাইরে, মানে হচ্ছে আমাদের ইয়ার কাজের বাইরে, আমাদের কোর টাস্কস গুলার কাজের বাইরে, যদিও এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক। আমরা মেকানিক্যাল সেকশন গুলাতে যদি আসি, আমরা আমাদের রোবোটিক আর্ম অ্যান্ড এন্ড ইফেক্টর, এন্ড ইফেক্টর বলতে আর কি যে সাবসিস্টেমস গুলা থাকবে যেগুলা আমাদের ইফেক্টের উপর কাজ করবে, দ্যাট মিনস আর্মস গুলা বা আর অন্যান্য সাবসিস্টেম, ড্রিলস বা মেকানিজমস, আমি যাব আস্তে আস্তে ওগুলাতে। ওই ধরনের কাজগুলা মেকানিক্যাল টিমে থাকে। অ্যান্ড চেসিস, সাসপেনশন, হুইল আর সিমুলেশন, টেস্টিং অ্যান্ড সায়েন্স মডিউল, এই দুইটা হচ্ছে মেকানিক্যাল টিমের সাথে সায়েন্স টিমের একসাথে করতে হয়। কারণ হচ্ছে সায়েন্স টিমে হচ্ছে অ্যানালাইসিস গুলা করে দিতে হয়, আর মেকানিক্যাল টিমে হচ্ছে আমরা ওইটা কিভাবে কাজটা করব, আমরা অ্যানালাইসিস তো শেষ, এখন আমরা কিভাবে জিনিসটাকে নড়াবো বা কিভাবে জিনিসটাকে কাজ করব, টেস্ট করব, ওগুলো হচ্ছে মেকানিক্যাল টিমে কাজ করে হয়। আর ইলেকট্রিক্যাল টিমে থাকে হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেম, দ্যাট মিনস আমাদের ব্যাটারি কি থাকবে, আমাদের পাওয়ার সিস্টেমটা, ব্যাটারি ম্যানেজমেন্টটা কিভাবে হচ্ছে, কতটুকু কনজাম্পশন, কোথায় কতটুকু কনজাম্পশন হচ্ছে, বা চার্জিং ক্রাইটেরিয়াটা কিভাবে হচ্ছে, এই ধরনের অ্যানালাইসিস গুলা দিয়ে আমাদের পাওয়ার সিস্টেমরা ইলেকট্রিক্যাল টিমে এরা কাজ করে থাকে। অ্যান্ড অবভিয়াসলি ইলেকট্রনিক্স পোর্শনস গুলা, আমাদের পিসিবি হ্যান্ডলিং, এগুলা এই ধরনের কন্ট্রোল সার্কিট বোর্ড গুলা নিয়ে কি 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 থাকবে, এগুলা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টে থাকে। অ্যান্ড অবভিয়াসলি হুইল ড্রাইভ ইলেকট্রনিক্স, হুইল কিভাবে আমরা ড্রাইভ করব, কোন মোটরের সাথে কতটুকু কি পাওয়ার, এই ধরনের হিসাব নিকাশ। তারপর আর্ম কন্ট্রোলটা কিভাবে করব, আর্ম তো বানায় দিচ্ছে মেকানিক্যাল, এখন কন্ট্রোল সিস্টেমটা নিয়ে কাজ করছে হচ্ছে ইলেকট্রিক্যাল টিম। অ্যান্ড সায়েন্স টিমে অবভিয়াসলি আমাদের ডে মার্স রোভার বা রোভার কম্পিটিশন গুলা ৪ দিনের হয়ে থাকে। তো এই ৪ দিনের কাজগুলা কিন্তু কি কি টাস্ক থাকে, ওগুলা হচ্ছে এগুলার কম্বিনেশনেই থাকে। বাট এগুলার কিন্তু মানে হচ্ছে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কাজ এখানের কাজগুলার সাথেই ওই টাস্কস এর কাজগুলার মিল পাবা। মানে হচ্ছে এই টিমটা যেভাবে করা হচ্ছে, ওই ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এর কাজগুলা কিন্তু এটার সাথে সিমিলার। যেমন সায়েন্স ডের যে সায়েন্স টাস্ক গুলা থাকবে, এগুলা সায়েন্স টিমের একটা কোর কাজ থাকে, ইলেকট্রিক্যাল টিমের একটা কোর কাজ থাকে, মেকানিক্যাল টিমের একটা কোর কাজ থাকে, সফটওয়্যার টিমের কোর কাজ থাকে, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এরকম আর কি। তো সায়েন্স টিমে থাকে হচ্ছে আমাদের টাস্ক গুলো আলোচনা করলে তোমরা বুঝতে পারবা। এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্ট নিয়ে যাদের একটু ধারণা থাকবে, বিভিন্ন মানে মাটির বিভিন্ন উপাদান নিয়ে তাদের অ্যানালাইসিস, কারণ মার্স রোভারের মেইন কাজ কি থাকবে, ওখানে মার্স রোভারের মেইন কাজ থাকবে মাটির স্যাম্পল নিয়ে নিয়ে ওই স্যাম্পলের মধ্যে কি কি করতে হবে, আমি কি কি মিশাইলে কত পার্সেন্ট, কি কি কেমিস্ট্রির একটা বিশাল ইনপুট আছে এখানে, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড কেমিস্ট্রি। এন্ড সফটওয়্যারে কি থাকে, সফটওয়্যারে থাকে হচ্ছে অটোনোমাস নেভিগেশন কিভাবে হচ্ছে, কারণ আমাদের ডে 4টা অটোনোমাস ভাবে চলতে হবে। এন্ড মার্স রোভার এটা কি কন্ট্রোল করে চলে না অটোনোমাসলি চলে? অবভিয়াসলি এটা অটোনোমাসলি চলছে, কারেন্টলি মার্সে অটোনোমাসলি চলছে। সো এটা একটা বিগ টাস্ক যে অটোনোমাসলি সে নিজেকে নিজে হেল্প করতেছে, নিজেকে নিজে বাঁচায় রাখছে। সো এইটা হচ্ছে অটোনোমাস সেকশনস গুলাতে থাকবে। স্পন্সরশিপ, লজিস্টিক্স, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও বলা উচিত, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন রিপোর্টস জমা দিতে হয় যে আমাদের প্রত্যেকটা সেকশনে কতটুকু কস্ট লাগতেছে কম্পোনেন্টসে বা আমাদের কাজে, এই কস্ট অ্যানালাইসিসের রিপোর্টস গুলো খুব সুন্দরভাবে করতে হয়, ডকুমেন্টেশন করতে হবে, আমাদের ভিডিও এডিটিং করে ভিডিও সাবমিশন করতে হয়, এগুলার উপরও নাম্বারস থাকে, কন্টেন্টস এর উপর নাম্বারস থাকে। দেন অলসো আমাদের যদি কেউ স্পন্সর করে থাকে, পরে এটা আমরা পরে আসবো, স্পন্সরদেরকে আমাদের হাইলাইট, কারণ দেখো ব্র্যাক, তারপর ইউআইইউ, ওদের কিন্তু স্পন্সরসদের লোগো থাকে, তো তারা স্পন্সরসদেরকে বলেছে যে আমরা এই কাজ করছি, কাজটা কিন্তু আগে, তারপর স্পন্সর। সো আমি এই জন্য এই জিনিসটাকে একটু পরে রাখি, কারণ হচ্ছে আমাদের কাজটা আগে থাকতে হবে। স্পন্সরস এন্ড লজিস্টিক্সটা আমরা এটা কিভাবে দেখা যায় দেখবো। স্পন্সরস এন্ড লজিস্টিক্স এর ব্যাপারটা হচ্ছে, ইফ ইউ
আপনি যদি জিনিসটাকে 80% বানানোর মতো অ্যাবিলিটি থাকে, আপনাকে স্পন্সর করবে, জিনিসটা করার জন্য আপনাকে স্পন্সর করবে। বাট অ্যাবিলিটিটা যদি না থাকে, আসলে তখন আর কি স্পন্সর খোঁজাটা আর কি একটা ডিফিকাল্ট একটা ব্যাপার। সো এইগুলা নিয়ে একটা টিম ফর্ম করা হয়। তো আমরা আস্তে আস্তে আমরা জানি যে আমরা হচ্ছে প্রত্যেকটা সাবসেকশন অনুযায়ী আলাদা করে করে কাজের মতো একটা ফর্মিং টিম আদৌ করতে পারবো কিনা, কিন্তু আমাদের টিমটা এমন হবে যে আমরা রিক্রুটমেন্টে যাব ইনশাল্লাহ। আমাদের টিমটাতে আমরা রাখবো, আমরা সবাই প্রত্যেকটা সাব টিমে আলাদা আলাদা করে কাজ করার চেষ্টা করব। দেখা দেখা যাক ইনশাল্লাহ কি হয়, আগে জিনিসটাকে আমরা বুঝি, তারপর কাজ করে থাকি। যে মেকানিক্যাল টিমে মেইন জিনিসটা হচ্ছে চেসিস ডিজাইন থাকবে, তারপর সাসপেনশন সিস্টেমটা থাকবে, হুইল, তিনটা মেজর কম্পোনেন্ট আমাদের রোবোটিক্সে যারা কাজ করছি, এটা কিন্তু মেজর কম্পোনেন্ট। সাসপেনশনের মেকানিজমসটা কি হবে, এই মেকানিজম অনুযায়ী কিন্তু আমরা রাফ টেরেনে কিভাবে আমাদের কাজটা হবে, কারণ ওখানের টেরেনটা রাফ, আমরা দেখাবো, সারফেসটা দেখাবো একটু পরে। এইটা ডিজাইনটা ছিল হচ্ছে নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ, হিউম্যান রোভার চ্যালেঞ্জের এটা ডিজাইনটা ছিল। এটা প্রিভিয়াসলি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পার্টিসিপেট করেছে, তারা হচ্ছে ডিজাইনটা প্রিলিমিনারি ভাবে সাবমিট করেছে এন্ড তারা অ্যাকসেপ্টেন্স পেয়েছে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের মার্স রোভারও কিন্তু আমরা এইভাবে ডিজাইনটা ফার্স্টে সাবমিট করব, আমাদের ডিজাইনের উপর, পেপারের উপরেই কিন্তু অ্যাকসেপ্টেন্স আসবে যে ইয়েস ইউ ক্যান পার্টিসিপেট। সো আমাদের ডিজাইন করাটাও একটা ডিজাইন টিম, তোমরা জেনে খুশি হবা যে আমাদের একটা ডিজাইন টিমের কাজ অলরেডি শুরু হয়েছে। তো ওই ডিজাইন টিম থেকে আমরা 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 রিক্রুট করব আরো। তো ওই ডিজাইন টিম থেকে কিন্তু আমরা আউটপুট নেওয়া শুরু করেছি যে কিভাবে আমাদের রোভারের ডিজাইনটা হবে। সো ওইটা আলোচনা পরে করব। আচ্ছা, ইলেকট্রিক্যাল টিমে কি কি থাকে? আচ্ছা, মেকানিক্যাল টিমে কিন্তু আমাদের ডিজাইনে বিভিন্ন ফিউশন 360, তারপর সলিড ওয়ার্কস, এই ধরনের কাজগুলা লাগে। তারপর ফ্যাব্রিকেশনের কাজগুলোর জন্য আমরা প্রিভিয়াসলি কথা বলেছি বিটাক অ্যান্ড টিটিআই এর সাথে, আর ইভেন আমাদের একটা ল্যাবও আছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, নিউরো ল্যাব। ওইটার ওখান থেকেও আমরা কিছু মানে ইয়া পেতে পারি, মানে হচ্ছে গাইডলাইন্স পেতে পারি আমাদের ডিজাইনটার পর আমরা ফ্যাব্রিকেশনটা কিভাবে করব। তো ডিজাইনের পর আমরা ফ্যাব্রিকেশনের জন্য আমরা বিভিন্ন আলোচনা করেছি অলরেডি। ইলেকট্রিক্যাল টিমে কি কি থাকে, আমাদের মেজর যেই আমাদের ব্রেইন থাকবে রোভারের, আমরা এনভিডিয়া জেটসনেও যেতে পারি, রাজবেরি পাইতেও থাকতে পারি, আমাদের এগুলা নিয়ে এক্সপেরিমেন্টাল জিনিস থাকবে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের সেন্সরস থাকবে বিভিন্ন ধরনের। এই সেন্সরস গুলা আমাদের আউটডোর নেভিগেশনে খুব ইম্পর্টেন্ট, আমাদের কন্ট্রোলেও ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো আমাদের রোভারের ওরিয়েন্টেশনটা কি আছে, পজিশনটা কোথায় আছে, একটা রোভার চ্যালেঞ্জে কি কি থাকে ওটা আমরা একটু পরে দেখাবো। অ্যান্ড আচ্ছা, সফটওয়্যার টিমে ন্যাভিগেশন, আর্ম কাইনেমেটিক্স এন্ড পারসেপশন এন্ড টেলি অপারেশন, মানে হচ্ছে আমাদের পারসেপশন এন্ড টেলি অপারেশনের একটা সফটওয়্যার লাগবে। ওই সফটওয়্যার অনুযায়ী আমাদের রোভারটার সব কন্ট্রোলটা একটা সফটওয়্যারের মধ্যে থাকবে, পুরা রোভারের সাবসেকশন বা রোভারের সেকশনের কন্ট্রোল গুলা। এন্ড অলসো ন্যাভিগেশন খুব ইম্পর্টেন্ট, এটা একটা পার্ট এন্ড মোস্ট হার্ডেস্ট পার্ট। পুরা রোভার কম্পিটিশনের অটোনোমাস ন্যাভিগেশনটাই খুবই কঠিন, অ্যান্ড এটা চ্যালেঞ্জিং, এটা অনেক ইন্টারন্যাশনাল রোভার টিমও সাফার করে থাকে। সো ন্যাভিগেশনে এই ধরনের কাজ থাকে যে বেস্ট পসিবল পাথ বের করতে হবে আমার একটা রোভার একা একা চলে চলে এই টেরেনের মধ্যে বেস্ট পসিবল পাথগুলা বের করবে, তারপর ক্যামেরা থেকে আমাদেরকে ইনপুটস গুলা দিয়ে কিছু অ্যানালাইসিস করে দিবে আমাদেরকে, এই ধরনের। তো পুরো ব্যাপারটা দেখো তোমরা সবাই যে রিসার্চ ওরিয়েন্টেড, মানে প্রত্যেকটা সেকশনই এক একটা রিসার্চ, প্রতিটা সেকশনই এক একটা রিসার্চ। সো এখানে কিন্তু রিসার্চ মানে হচ্ছে তোমরা যারা রিসার্চ করতে চাও বা রিসার্চ পেপার নিয়ে কাজ করতে চাও, এখানে তোমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বা তোমাদের আইডিয়াটা এখান থেকে একটু আর&ডি করে, বা এখানে কাজটা ভ্যালুটা, হ্যাঁ আমি হচ্ছে এইভাবে করতে চাচ্ছি, এই কাজটা এখানের সাথে আমার সাথে যাচ্ছে, এই কাজটা এইভাবেও কিন্তু তোমরা চিন্তা করে এই জিনিসটাকে মানে হচ্ছে রেডি করতে পারো, যে তোমরা এইভাবে মেন্টালি রেডি হইতে পারো যে হ্যাঁ এইভাবে রিসার্চ করলেও তো আগানো যায়। তো এর পরের সেকশনটাতে এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে সায়েন্টিফিক অ্যানালাইসিস যে ডে 3 তে থাকে। এখানে দেখো একটা সারফেস দেখতে পাচ্ছি, এই সারফেস, এটা মার্স রোভার একটা কম্পিটিশনের সারফেস, মানে হচ্ছে রিয়েল যেই মার্সে যেই সারফেস গুলা যেরকম থাকে ওইভাবেই তারা কিন্তু বানায় টেস্টিং ফিল্ডটা।
সো ওইখানে কিভাবে কি করতে হয়, ওইখানের স্যাম্পল বিভিন্ন জায়গায় তারা স্যাম্পল দিয়ে রাখে, ওই স্যাম্পলটার সাথে আমাদের কিছু কেমিক্যাল অ্যানালাইসিস করে করে কালার চেঞ্জিং জিনিস দেখে দেখে আমাদের কিন্তু আউটপুট দিতে হবে যে আমাদের রোভার হচ্ছে এই স্যাম্পলটা কালেক্ট করে এই স্যাম্পলটা অ্যানালাইসিস করছে, বিভিন্ন কেমিক্যাল অ্যাড করে করে ওই যে আর্ম দিয়ে কেমিক্যাল গুলা অ্যাড করছে, অথবা একটা সেকশন ছিল তার, ওই সেকশনের মধ্যে ওই স্যাম্পল বা রক স্যাম্পলটা ওখানে রাখার কারণে ওইটা কেমিক্যাল অ্যানালাইসিস করে একটা ভ্যালু দিছে, ওই ভ্যালুটা আমরা ওখানে কিন্তু আমাদের প্রেজেন্টেশন দিতে হয়। তো প্রেজেন্টেশনে বলতে হবে যে হ্যাঁ এই অ্যানালাইসিসটা করছে, এই রেজাল্টস গুলা দিছে। তো ওইটার উপরে বেস করে তারা নাম্বার দেয়। আমরা নাম্বার ক্রাইটেরিয়াতে আসতেছি। আহ, আচ্ছা, অনেকের কোশ্চেন আসতে পারে যে আহ, একটা রোভারে কাজ করে বাংলাদেশে আসলে এটা নিয়ে কাজ করে লাভটা কি, বা এটা নিয়ে কাজ করে আমার লাভটা কি, বা কিভাবে এই কাজটা করতে পারে। দেখো, রোভারের এই টাস্ক গুলো এতক্ষণ আমি বললাম, এই টাস্ক গুলা থেকে কিন্তু সব সিমিলার টাস্ক গুলা কি কি, এই যে ফার্মিং এ যে অটোনোমাস রোবটস গুলা ইউজ করা হচ্ছে, এইগুলার কিন্তু কাজ কিন্তু রিলেটেড টু রোভার। মানে হচ্ছে তুমি রোভারের কাজগুলার বা সাবসেকশনের কাজগুলা বাংলাদেশের বিভিন্ন প্রবলেম, ফ্লাড ম্যানেজমেন্ট, তারপর গার্মেন্টস এর রোভার রোবট ম্যানেজমেন্ট এন্ড অলসো অটোনোমাস ফার্মিং এ, এই ধরনের কাজে কিন্তু তোমরা ইনক্লুড করে করে জিনিসটাকে মানে নিজেকে মোটিভ করতে পারো, অথবা এই কাজটাকে তুলে ধরতে পারো যে এই সাবসেকশনটা আমরা এটা করতে পারি। আমরা তো নাসা বানাইতে পারতেছি না, বা আমরা পুরো মার্সের রোভার পাঠানো যাচ্ছে না, আমরা এই জিনিসটা থেকে এই জিনিসটা শিখে এই জায়গায় ইমপ্লিমেন্ট করে দেশের প্রবলেম সলভ করতেছি। তো এই মোটিভেশনটাও তোমরা এই রোভার কম্পিটিশন থেকেই পেতে পারো, বিভিন্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট রোভার, সোয়ার্ম সিস্টেমস। আমি একটু অ্যাড করি ওখানে, হ্যাঁ, মানে হ্যাঁ, যারা আর কি মেনলি রিসার্চ নিয়ে ইন্টারেস্টেড বা প্রজেক্ট বেস ইন্টারেস্টেড, ওই ঘুরে ফিরে রোবারে যে কাজগুলো হবে, সোয়ার্মের ভেতরে আমার সেম টাইপ কাজই হচ্ছে, আমার গার্মেন্টসও সেম টাইপ কাজ, আমি ফ্ল্যাট নিয়ে কাজ করি ওখানেও সেম, বা আমি অ্যানাদার কিছু নেই, ওই ডিজাইনের জন্য আমি সলিড ওয়ার্কস বা ফিউশন 360 করতেছি, আমি এখানেও তাই করতেছি। অটোনোমাস আমার বাইরে যেখানে যে কাজগুলো, এখানে হিউজ একটা আইডিয়া পাবো, এন্ড রোবারের যে আইডিয়াটা পাবো ওইটা এদের থেকেও মোটামুটি অনেক হাই। তো মানে এটা থেকে রিসার্চের অনেক হিউজ একটা আইডিয়া আসে। আমি নিজেও অটোনোমাসের অনেকগুলো আইডিয়া পাইছি হচ্ছে এই রোভারের কম্পিটিশনের থ্রুতেই। ইভেন মাহতাবও অটোনোমাসের কিছু আইডিয়া হচ্ছে রোভারের থ্রুতেই পাওয়া। এক্স্যাক্টলি। আমরা এখন যারা রিসার্চ করেছি, অলরেডি রিসার্চ করছি, বা ইন্ডাস্ট্রিতে কাজ করছি অলরেডি, তারা কিন্তু মানে আমরা প্রিভিয়াসলি রোভার কম্পিটিশনে গিয়ে আইডিয়াটা পেয়ে, আইডিয়াটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বা একটা আইডিয়া কিভাবে ওখানে মানে কাজ থেকে দেখার একটা মোটিভ পেয়েই কিন্তু আমরা এই কাজগুলা করে আমরা সলভ গুলা বের করতেছি। সো এইটাই বললাম যে তোমাদেরকে যে রিসার্চ ওরিয়েন্টেড কাজ অথবা প্রজেক্ট ওরিয়েন্টেড কাজ, এগুলার আইডিয়া গুলাও কিন্তু একটা রোভারের সাবসেকশনস গুলা থেকেই পাওয়া যায়। আচ্ছা, আহ, এটা প্রিভিয়াসলি হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জের কম্পিটিশনের ঠিক আগে আহ, এই জুবাইর ভাইয়াদের টিম রিক্রুটমেন্ট প্রসেসের জন্য একটা ইয়া করেছিল। তো এরকম রোভারের কাজগুলা করছে অলরেডি। আচ্ছা, আমি এখন একটু সাবসেকশনের টাস্ক গুলাতে যাই। আচ্ছা, এইটা তো প্রেজেন্ট করেছি, এখন হচ্ছে আমরা সাবসেকশনের টাস্ক গুলাতে যাই। এই যে, আচ্ছা, আচ্ছা, এটা যে কোনো একটা টিমের মধ্যেই থাকবে অবভিয়াসলি। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং, স্পন্সর ম্যানেজমেন্ট, ওয়েবসাইট, ভিডিও, এটাতে না গেলাম। এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও প্রোডাকশন। ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের একটা ভিডিও সাবমিট করতে হয়, মানে হচ্ছে নেক্সট স্টেজে। পুরা তোমরা যারা রোভার নিয়ে ইয়া করেছো, এসএআর, ইউটিউবে তোমরা সার্চ দিবা বিভিন্ন রোভার টিমের এসএআর, সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ, প্রত্যেকেরই কিন্তু একটা করে ভিডিও আছে। কারণ হচ্ছে ইউআরসি তে পার্টিসিপেট করতে হলে তোমার ওই ভিডিওটা সাবমিট করতে হবে, আর এই ভিডিওর উপর তোমাদের নাম্বারিং আছে। ওই নাম্বারের কারণেই সবাইকে ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হয়। সো এই জায়গায় আমাদের একটা ভিডিওর কাজ আছে। আচ্ছা, মেকানিক্যাল সাব টিম, আমরা একটা আহ, এই ডিজাইনটা হচ্ছে আমাদের বুয়েটের ইন্টারপ্ল্যানেটার, ওরা হচ্ছে এই ডিজাইন করে একটা আর্ম ডেভেলপ করেছে। তো তাদের
এই ডিজাইন থেকে তারা হচ্ছে একটা সিক্সড অফ আর্ম, এই আর্মের মধ্যে বিভিন্ন গিয়ার্স আমরা দেখতে পাচ্ছি, তারপর ক্লয়ের মধ্যে এই সেকশনটা দেখতে পাচ্ছি, অ্যান্ড অলসো তাদের বেস বক্সের মধ্যে মোটর কিভাবে লাগানো আছে, তারপর ম্যাটেরিয়াল কি চুজ করছি এটা খুবই ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আমাদের রোভারের ম্যাটেরিয়াল কি, কারণ এই ম্যাটেরিয়ালের সব ডিটেলস তারা কিন্তু চায় যে তুমি জিনিসগুলো সবকিছু স্ক্র্যাচ থেকে শিখে শিখে কাজ করছো। দ্যাটস ওয়াই ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো একটা জিনিস যখন তুমি স্ক্র্যাচ থেকে বিল্ড করবা, তো তখন কিন্তু ডকুমেন্টেশনটা যখন তুমি সাথে সাথে বিল্ড করতেছো, তখন কিন্তু তোমার মধ্যে একটা নোভেলিটির একটা জিনিস থাকে যেটা তারা গ্র্যাব করে, and তারা কিন্তু সেগুলাই অ্যাকসেপ্ট করে, রাদার দেন তুমি একটা জিনিস অলরেডি করা আছে নিয়ে আসছো, ওইটাতে কিন্তু তারা অ্যাকসেপ্ট তেমন একটা করে না, কারণ তারা জানে তাদের কাছে অনেক এসএআর পড়া আছে বা সিডিআর এই ধরনের ডকুমেন্টেশন আছে। তো জিনিসটা ডিজাইনটা তোমরা বিল্ড করে ডিজাইনের ডকুমেন্টেশন গুলা করেছো, তো আর্ম অ্যান্ড এন্ড ইফেক্টরের একটা আইডিয়া তোমরা এখান থেকে পাচ্ছ যে একটা কি ধরনের আর্ম হবে, আমরা অ্যাকচুয়েটর বেসড করব নাকি অ্যাকচুয়েটর বেস ছাড়া অন্যভাবে করা যায়। অ্যাকচুয়েটর বেস ছাড়া করা যায়, হ্যাঁ অ্যাকচুয়েটর বেস ছাড়াও অনেকেই করেছে, আমরা ইন্টারন্যাশনাল অনেকগুলো রোভার দেখে এসেছি, তারাও করছে। তো এরকম ভাবে এরকম আইডিয়া আমরা এরকম ইনপুট বা আর্ম টিমে যারা কাজ করতে চায়, আর্ম টিম কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা আলাদা টিম থাকে, এই আর্মটা ম্যানেজ করে, টাস্ক গুলা বুঝে বুঝে কিভাবে আর্মটা কন্ট্রোল হচ্ছে সেগুলা বুঝে। তো ডিজাইন থেকে আমরা ফ্যাব্রিকেশন, এই যে দেখো তারা ডিজাইন করেছে, এরপর তারা ফ্যাব্রিকেট করে ওইটার একটা সিমিলার তারা ফ্যাব্রিকেশন করে ফেলেছে। এটা হচ্ছে বুয়েটের ইন্টারপ্ল্যানেটারের, এটা 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 দেখানোর কারণ হচ্ছে তারা কিন্তু মানে বুয়েটের টিমটা হচ্ছে ইউআইইউ টিম থেকে, মানে তারা হচ্ছে স্ক্র্যাচ থেকে জিনিসগুলা করে করে করার মতো অভ্যস্ত। দ্যাটস ওয়াই আমি এটা দেখাচ্ছি। ইউআইইউ টিমের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস, তাদের অনেক বাজেট থাকে, ফার্স্ট অফ অল তারা অনেক বাজেট দিয়ে জিনিসটাকে ডেভেলপ করে ফেলে। সো এর এই জন্য স্ক্র্যাচ থেকে জিনিসটা করা হয় না। তো স্ক্র্যাচ এই জন্য আমি বুয়েটের ইন্টারপ্ল্যানেটারের আর্মটা নিয়ে আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাচ্ছি আমার আর্মটা, এই আর্মটা কতটুকু লিফট করতে পারে ওজন, অ্যান্ড অলসো ডিজাইনটা কতটুকু মডিউলার, মানে হচ্ছে আমার কিন্তু রোভারটাকে বিদেশে নিয়ে যেতে হবে, ইউএসএ, অস্ট্রেলিয়া, টার্কি বা যেখানে কম্পিটিশনটা হচ্ছে। তো আমার কিন্তু এটা মডিউলার হইতে হবে, দ্যাট মিনস সাবসেকশনস গুলা খুলে 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 পার্টস গুলা আলাদা আলাদা করে নিয়ে ওখানে গিয়ে আবার অ্যাসেম্বল করে প্র্যাকটিস করতে হবে। সো আমাদের ডিজাইন টিমের বা ফ্যাব্রিকেশন টিমের এই জিনিসটা মাথায় থাকতে হবে যে আমাদের পার্টস গুলা যাতে মডিউলার হয়। আচ্ছা, চেসিস এইটা খুব ইম্পর্টেন্ট। অলরেডি আমাদের চেসিস ডিজাইনের কাজ শুরু হয়ে গিয়েছে। চেসিস ডিজাইনটা আমরা যদিও অফিসিয়াল রিক্রুটমেন্টে এখনো যাইনি, আমরা অফিসিয়াল রিক্রুটমেন্টে যাব। চেসিস নিয়ে কাজ চলছে, যে চেসিসটা কিভাবে হবে, চেসিসের ম্যাটেরিয়াল কি হবে, চেসিসের কিছু কাজ অলরেডি কয়েকজন করছে, তো তাদের কাছ থেকে আউটপুট পেয়ে আমরা অফিসিয়ালি রিক্রুটমেন্ট করব। অ্যান্ড অলসো একটা চেসিসের ডিজাইনটা কেন হচ্ছে, এই চেসিসের ডিজাইনটা আমি একটা চেসিসের ডিজাইন করলাম, এটা অ্যান্সার দিতে হবে যে ডিজাইনটা কেন এমন হয়েছে। এই ডিজাইনের অ্যান্সারটা তোমরা যদি ম্যাথমেটিক্যালি এন্ড রিসার্চ ওরিয়েন্টেড ওয়েতে দিতে পারো, তাহলে কিন্তু আমরা সেটা ডকুমেন্টেশনে অ্যাড করলে সেটা কিন্তু মানে তারা অ্যাকসেপ্ট করার চান্স বেশি থাকবে। কারণ এইখানে কিন্তু ভাইয়া এই জিনিসটা বলতে কি বুঝাচ্ছেন? আচ্ছা, এই জিনিসটা বলতে বুঝাচ্ছি আমার এই চেসিসটা আমার ওজন কমাচ্ছে, আমার রোভারের ওজন কমাচ্ছে। তোমরা আমি যখন ফার্স্টে ভিডিওটা ছাড়ছিলাম, প্রত্যেকটা রোভারের ওজন দিচ্ছিল, খেয়াল করছিলা কিনা? প্রত্যেকটা রোভারের ওজন দিচ্ছিল, মানে মেইন মার্স রোভারের। এন্ড অলসো আমাদের কম্পিটিশনে একটা ব্যারিয়ার আছে, যে রিকোয়ারমেন্টস আছে যে এই ওজনের মধ্যে হইতে হবে। সো ওজন কম থাকাটা খুব ইম্পর্টেন্ট। সো চেসিস ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, আমাদের রোভারের ওজন যাতে এক্সিড না করে সেটা খুব ইম্পর্টেন্ট। তো এটা কিভাবে সাসপেনশন এন্ড চেসিসটার সাথে কিভাবে লাগতেছে হুইলটা, এই ডিজাইন বা এই অ্যানালাইসিসটা এই চেসিস টিমরা করে থাকে। কম্প্যাক্ট ডিজাইন কিভাবে ডিজাইনটা হচ্ছে, এই ডিজাইনটা আমাদের অ্যানালাইসিস। সাসপেনশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমাদের ডিজাইনটা কি রকার বগিতে যাবে নাকি ভাইপার বগিতে যাবে, ভাইপার বডিতে যাবে। আচ্ছা, ভাইপার বডি আর রকার বগির মধ্যে ডিফারেন্স কি? রকার বগি হচ্ছে ওই যে আমরা পার্সিভিয়ারেন্স রোভারটা একটু দেখলাম না, কিউরিওসিটি, ওগুলা হচ্ছে রকার বগি, মানে হচ্ছে তিনটা চাকা, মাঝের চাকাটা সাসপেনশনের কাজ করতেছে। আর ভাইপার বডি হচ্ছে এখানের মেকানিজমটাই সাসপেনশনের কাজ করে ফেলতেছে। এই যে দেখো মাঝে একটা রড আছে, ওই রডের উপর এই জিনিসটা ওইভাবে ওয়েটটা ম্যানেজ করে। তো ডিজাইনটা দিয়ে তোমরা সাসপেনশন সিস্টেমটা তারা হ্যান্ডেল করতেছে। তো এইখানে সাসপেনশন সিস্টেম অনুযায়ী ভাইপার বডিটা
হ্যান্ডেল হচ্ছে। তো ভাইপারে যাওয়ার কারণ হচ্ছে মানে ভাইপারে এখন বেশি সবাই ইয়া করে কারণ হচ্ছে এখানে 4টা হুইল লাগতেছে। তো আমার ওজন এখানে অলরেডি কমতেছে, ওখানে কিন্তু 6টা হুইল লাগতেছিল। তো আমাদের মেইন টার্গেট কিন্তু ওজন কম রাখা। তো এই ধরনের মেকানিজম নিয়ে আমরা কাজ করে থাকি। আচ্ছা, এরপরের সেকশনটা খুব ইম্পর্টেন্ট, হুইলটা কি হবে, হুইলের ডিজাইনটা কি হবে, এই হুইলের ডিজাইনের উপর, হুইলের ম্যাটেরিয়ালের উপর, তারপর হুইলের পাওয়ার কনজাম্পশন কতটুকু হচ্ছে, বা হুইলটা কি ডিফারেন্সিয়াল ড্রাইভ রোবট হিসেবে কাজ করছে, না হুইলের আলাদা আলাদা সেকশন গুলা কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলা কিন্তু আমাদের ডকুমেন্টেশনে দেখালে অ্যাকসেপ্টেন্স বেশি হবে। তো হুইলটা ইম্পর্টেন্ট আমাদের একটা রোভার টিম বিল্ড করার ক্ষেত্রে। তো এই হুইল অনুযায়ী কাজ ইয়া করতে হবে। আচ্ছা, হ্যাঁ, মোটর সিলেকশন, অবভিয়াসলি একটা মোটর কি কি মোটর সিলেক্ট করব, কোথায় কোন মোটর থাকবে, এই ধরনের অ্যানালাইসিস গুলা, ওভারভিউ কবে থাকবে, সেটা ওদের নতুন একটা ডিজাইন ছিল। আচ্ছা, এবার আমরা সায়েন্টিফিক মডিউলে আসি। আচ্ছা, ডে 3 তে আমাদের যে সায়েন্স টাস্কস গুলা থাকে, এটার এটা কিন্তু খুবই কঠিন একটা টাস্ক মনে হইলেও আহ তোমরা জেনে অবাক হবা যে ইউআইইউ গত 3 বছর যাবত এই সায়েন্স মডিউল ডিজাইনে ফুল মার্কস পেয়ে আসতেছে। এবারও তারা ফুল মার্কস পেয়েছে, দ্যাট মিনস 100-এ 100। যেই টাস্ক গুলা থাকে প্রত্যেকটা টাস্কই তারা কমপ্লিট করতেছে। কি, একটা স্যাম্পল কালেক্ট করতেছে, রোভারটা একটা প্লেসে গিয়ে স্যাম্পল কালেক্ট করে, আর্ম দিয়ে স্যাম্পল কালেক্ট করে সাব সিস্টেমে রাখতেছে, সাব সিস্টেমে রেখে ওইটা কেমিক্যাল রিয়াকশন করতেছে, একটা মোটর দিয়ে জিনিসগুলাকে মিক্সচার করার জন্য ঘোরাচ্ছে, টেস্ট টিউবের মধ্যে এক একটা জিনিস রাখতেছে, রেখে টেখে এগুলা করে করে কিন্তু তারা এই জিনিসগুলা সলভ করতেছে। বুঝতে পারছো, তারা কিন্তু সলভ করতেছে। তো তারা কিন্তু স্টার্ট করে এই জিনিসটাকে সলভ করতেছে। সো এই সায়েন্স মডিউল টাস্কটাও খুবই আম, আম, মজার টাস্ক, এন্ড অলসো এখানে আর কি রিসার্চের অনেক কাজ আছে। যে আমি হচ্ছে এই কেমিক্যাল অ্যানালাইসিস করে আমি হচ্ছে এখান থেকে এই কালার চেঞ্জটাকে দেখে আমি বুঝতে পারবো যে এই রক বা এই স্যাম্পলটাতে কার্বন ডাই অক্সাইড অথবা সালফিউরিক অ্যাসিড অথবা যে ধরনের কেমিক্যাল পদার্থ যেগুলো আছে ওগুলা বেশি আছে, এত পার্সেন্ট আছে, আমি এই অ্যানালাইসিস থেকে দেখতে পাচ্ছি। লিটমাস বা এই ধরনের টেস্ট করে করে, বিভিন্ন মিক্সচার্স করে করে। তো এই ধরনের টাস্ক গুলার জন্য কিছু সাব মডিউল বানাতে হয়, যে এই সাব মডিউল দিয়ে এটার পাইপটা দিয়ে এই পোর্শন গুলা এখানে যাবে, এটা দিয়ে এটা যাবে, এই ধরনের অ্যানালাইসিস একটা সাব মডিউল বানাতে হয়। ওখান থেকে আমরা অ্যানালাইসিস করে করে এই জিনিসটা ডেভেলপ করব। আচ্ছা, আচ্ছা, একটা রোভার টিমের এই যে কনসেপ্ট ডিজাইন করতে হবে, তারপর ডিজাইন থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং এর জন্য কাজ করতে হবে। ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং আর কনসেপ্টের সাথে আমাদের সিমুলেশনটাও খুবই ইম্পর্টেন্ট। সিমুলেশনটা তারা এক্সপেক্ট করে না, বাট সিমুলেশন করলে অ্যাকসেপ্টেন্সের চান্স বাড়ে। তো সিমুলেশনের পর আমাদের মার্কেট স্টাডি বলতে বুঝাচ্ছি হচ্ছে এখানে অন্যান্য রোভার কি কি কাজ করতেছে, বাংলাদেশের এক্সিস্টিং রোভার গুলা। তারপর ফাইনালি আমাদের একটা ডেমো রেডি হবে, তারপর কম্পোনেন্টস গুলা নিয়ে তারপর আমাদের ওয়ার্কশপ করে আমরা অ্যাসেম্বল করব ফাইনালি রোভার। তারপর আমাদের টেস্টিং, এটা একটা রোভার টিমের নর্মাল ক্রাইটেরিয়া, মানে একটা রোভার বিল্ড করার নর্মাল ক্রাইটেরিয়া। আচ্ছা, আমরা দেখতেছি ট্যারেন্টটা দেখছি, এটাও আমরা দেখে আসছি যে এটা একটা আউটপুট, যে আমাদের একটা কালার চেঞ্জ দেখতে পাচ্ছি। এটার মধ্যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, কার্বন, ক্যালসিয়াম কার্বনেট, তো এগুলার মধ্যে কোন রিএজেন্ট দিলে কি কালার হচ্ছে, এই যে এটা এই পিঙ্ক কালার হচ্ছে, তারপর এটা অরেঞ্জ হচ্ছে, এটা ইয়েলো, তারপর এটা লাইট ইয়েলো, এই কালার চেঞ্জ গুলা দেখে দেখে আমরা কিন্তু টাস্ক গুলা সলভ করে থাকি। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা রোভার চ্যালেঞ্জে একটা বেজ স্টেশন থাকে আর একটা ওয়ার্কিং স্টেশন থাকে। বেজ স্টেশন হচ্ছে এই যে এটা হচ্ছে বেজ স্টেশন, এগুলো হচ্ছে বেজ স্টেশন। এটার ভিতরে থেকে তুমি কম্পিটিশন মানে হচ্ছে রোভারটা কন্ট্রোল করবা। তুমি কিন্তু এখানে দেখতে পারবা না কিছু। দ্যাট মিন্স তোমার রোভারের ক্যামেরাগুলা কেমন, ফ্রিকোয়েন্সি চ্যানেল, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, মানে হচ্ছে রোভারটা যে তুমি কন্ট্রোল করতেছো কোন ফ্রিকোয়েন্সি চ্যানেলে তুমি রোভারটাকে কন্ট্রোল করতেছো, তোমার ফ্রিকোয়েন্সি চ্যানেলটা কতটুকু সফিস্টিকেটেড যে বেজ স্টেশন থেকে তোমার রোভারটাকে তুমি স্মুথলি কন্ট্রোল করতে পারবা, এই অ্যানালাইসিসটাও ডকুমেন্টেশনে দিতে হবে। এই জায়গায়ও নোভেলিটি থাকে প্রত্যেক রোভার টিমের। আমাদের ব্র্যাকিউ রোভার টিমের ফ্রিকোয়েন্সি চ্যানেলের নোভেলিটি কাজটা খুবই সফিস্টিকেটেড, তারা হচ্ছে এই ধরনের অ্যানালাইসিস অনেক কাজ করেছে। তো এই একটা বেজ স্টেশনের ভিতরে থেকে তুমি এখানে কিছুই দেখতে পারবে না, বেজ স্টেশনের টিম আলাদা
আর ফিল্ডের টিম আলাদা। আলাদা বলতে আমরা হোল টিম হিসেবেই যাব, ওখান থেকে আমরা সাব করে দিব যে বেজ স্টেশনে কারা কারা থাকবে। 3-4 জন থাকে বেজ স্টেশনে, ওদের ওখানে মনিটরস, ল্যাপটপস বা যেই যেই কম্পোনেন্টস থাকবে ওগুলা থাকবে। তুমি এই টিমের সাথে কথা বলতে পারবা না, কোনোভাবেই কথা বলতে পারবা না। যদি তোমার কথা বলতে হয় তুমি ওখানে বলতে পারবা, যে তখন কিছু পার্সেন্টেজ অফ পেনাল্টি থাকে নাম্বারের, যে আমি কথা বলতে চাই, আমার রোভারটা আটকায় গেছে বা কোথায় আছে এটা জানার জন্য, আমার চ্যানেলে আমি ফ্রিকোয়েন্সি পাচ্ছি না, আমার রোভারটাকে কন্ট্রোল করতে পারছি না, তখন বলার জন্য। তো এই বেজ স্টেশন থেকেই পুরো রোভারটাকে তোমার কন্ট্রোল করতে হবে। আর অটোনোমাস চ্যালেঞ্জে তো ওইটা অটোনোমাসলি কন্ট্রোল হবে, ওখান থেকেও তুমি কন্ট্রোল করতে পারবা না, পুরো ফুললি অটোনোমাসলি কন্ট্রোল হবে। সো এইটা ছিল তোমাদের রোভার কম্পিটিশনের এই কাজের আইডিয়া গুলা। আচ্ছা, এখন আসি হচ্ছে ইলেকট্রিক্যাল সাব টিমে কিন্তু কিছু নোভেলিটি দরকার হয় হচ্ছে। আমরা তো অলরেডি মোটর কন্ট্রোলার বা কন্ট্রোলার গুলা ইউজ করবো, বাট কন্ট্রোলার যে কয়টা ইউজ করতেছি সবগুলা মিলেই কিন্তু একটা পিসিবি বানাতে হয়, যে আমরা সবগুলা মিলে একটা কাস্টমাইজ পিসিবি রেডি করছি। যেটা তোমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের কাজ, ট্রিপলি ডিপার্টমেন্টে এই ধরনের কোর্সেস আছে। তো তোমরা যারা ওই কোর্স করছো বা করবা, দেখবা যে এখানে পিসিবি বিল্ডিং এর একটা কাজ থাকে কিছু, ডিজাইন, পিসিবি ডিজাইনের। তো পিসিবি ডিজাইন করে আমাদের একটা কম্প্যাক্ট ডিজাইন করে আমাদের কোথায় কোন সেকশনে কোন কন্ট্রোলারের কতটুকু ভোল্টেজ কি হবে এই ধরনের অ্যানালাইসিস গুলা করে কাজ করতে হয়। তারপর সাইন্টিফিক মডিউল হ্যান্ডেল করার জন্য ওই যে মডিউলটা, ওইটারও একটা পিসিবি বানায়, ওখানে কোনটা কি কাজ করবে ওই কন্ট্রোলার অনুযায়ী একটা পিসিবি ডেভেলপমেন্ট। সো দেখতে পাচ্ছ সব অ্যাপ্লিকেশন, মানে তোমরা যারা থিওরি শিখতেছো এখানে অ্যাপ্লিকেশনের সুযোগ। তারপর হুইল কন্ট্রোল, তোমার হুইল কন্ট্রোল, এই 4টা হুইল কন্ট্রোলের জন্য কি কি পিসিবি থাকবে সেই ধরনের অ্যানালাইসিস। আচ্ছা, আমাদের এই কম্পোনেন্ট গুলো আমরা দেখছি, আমাদের একটা ডেপথ ক্যামেরা থাকে ডেপথ সেন্সিং করার জন্য, তারপর লাইডার সেন্সিং, লাইডার বেস স্টেরিও ল্যাব ক্যামেরা গুলা লাগে আমাদের এনভায়রনমেন্ট অ্যানালাইসিস এর জন্য, মোটর কন্ট্রোলার এন্ড অলসো আইএমইউ, রোবটের ওরিয়েন্টেশন, রোবটের মেইন প্রসেসিং ইউনিট, এই ধরনের কম্পোনেন্টস গুলো আমাদের অবভিয়াসলি লাগে। আচ্ছা, সফটওয়্যার সাব টিমের আমি অ্যানালাইসিস গুলো আমি একটু আগে বলেছি, যে এখানে যারা অটোনোমাস ন্যাভিগেশন অথবা গ্যাজিবো অথবা এই ধরনের কাজ নিয়ে কাজ করছো, রস গ্যাজিবো, তো অথবা অটোনোমাসলি একটা রোভার কিভাবে, নট নেসেসারিলি রস গ্যাজিবোই হইতে হবে, এখানে কিন্তু অনেকেই আছে, অনেক টিমই ছিল যে তারা হচ্ছে একটা কাস্টমাইজেবল একটা সফটওয়্যার রেডি করছে, যে এটা হচ্ছে তাদের অটোনোমাসলি ন্যাভিগেট করতে হেল্প করছে। রস টু গ্যাজিবো এই ধরনের ওখানে যায়ই নাই তারা। তো এই ধরনের কাজও কিন্তু এখানে আছে। তো একটা ইউজার ফ্রেন্ডলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস লাগবে, যেখানে আমাদের রোভারটার কন্ট্রোল, তারপর রোভারের স্ট্যাটাস, কোথায় ব্যাটারির পার্সেন্টেজ দেখা যাচ্ছে, এরকম একটা কাস্টমাইজেবল একটা সফটওয়্যার এখানে থাকবে। সিমুলেশন, এই যে সিমুলেশন এখানে দেখতে পাচ্ছি, তো এই ধরনের সিমুলেশন আমরা দেখাতে পাচ্ছি যে আমাদের রোভারটা, এই যে একটা টাস্ক দেখাচ্ছে, একটা এরকম টাস্ক কিন্তু থাকবে আমাদের ফার্স্ট ডেতে, যে তোমার রোভারটা কন্ট্রোল করে তুমি নিয়ে যাচ্ছ, তোমার রোভারটা একটা কিবোর্ড প্রেস করতে হচ্ছে বা একটা বাটন বন্ধ করতেছে বা একটা বাটন ইয়া করতেছে, এটা ম্যানুয়ালি, মানে ম্যানুয়ালি বলতে কন্ট্রোল করে তুমি বেজ স্টেশন থেকে ক্যামেরাগুলা দেখে দেখে কন্ট্রোল করতেছো। তো ক্যামেরাটা কোথায় কোথায় বসাইতে হবে, ক্যামেরাটার ফিড কতটুকু লেটেন্সিতে কাজ করতেছে, ওই হিসাব নিকাশ সবকিছু তোমার এখানে হিসাব নিকাশ করে কাজ করতে হবে। আচ্ছা, এগুলা হচ্ছে বিভিন্ন রোভার ছিল। তো মোটামুটি এই ধরনের রোভার গুলা নিয়েই কাজ হচ্ছে, কাজ চলতেছে। তো এখন হচ্ছে আমরা আহ, কয়েকটা রোভার দেখি। এই যে কারেন্টলি হচ্ছে আমরা এই রোভারটা একটু আগেই দেখলাম, তো এটা আমরা বিয়ার সামিটে আমরা এই রোভারটা দেখেছি, বুয়েটের প্রচেষ্টা, এই রোভারটা তারা হচ্ছে এইভাবে অ্যানালাইসিস করলে সুবিধা হবে হচ্ছে, আমরা এক্সিস্টিং যে অ্যানালাইসিস গুলো আছে এগুলো আমরা মোটিভেশন পাবো, যে আমরা রোভার গুলা কিভাবে বিল্ড করতে পারি বা আমি কোন জায়গায় ভ্যালু অ্যাড করতে পারি, এই ধরনের জিনিসটাও আমরা মাথায় নিতে পারবো। আচ্ছা, এই যে ইউআইইউর রোভার, ইউআইইউর কিন্তু আরেকটা রোভারও আছে, ওইটা তারা আনে নাই, ওইটা তখন তাদের ওই কম্পিটিশনে পার্টিসিপেটের জন্য নিয়েছিল। অনেক সফিস্টিকেটেড রোভার ইউআইইউর রোভার, তারা অনেক দিন ধরে কাজ করতেছে, প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে তারা কিন্তু সবসময় সব নাম্বার গুলা পাচ্ছে। তারপর আইওটির কয়েকটা রোভার দেখি আমরা, এরপর ফরেন কয়েকটা রোভার দেখবো। আচ্ছা, এই যে আইওটি রোভার, তাদের ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা একটু অন্যরকম।
তারা হচ্ছে এইভাবে তাদের রোভারের ডিজাইনটা রেখেছে। ফরেন কিছু রোভার, 2টা রোভার দেখি আমরা। এই যে অনেকগুলা ফরেন রোভার আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে মোনাশ নোভা, মোনাশ ইউনিভার্সিটির অনেক সফিস্টিকেটেড এই রোভার। তারা হচ্ছে খুবই কম্প্যাক্ট ডিজাইন, তাদের অ্যানালাইসিস গুলা খুবই কম্প্যাক্ট ভাবে করেছে, যে যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু রেখেছে। তো এই ধরনের ডিজাইন করে তারা কিন্তু ওই রোভারটা বিল্ড করছে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে একটা রোভার কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্রিলিমিনারি স্টেজ গুলা কি কি, মানে সিডিআর, এসএআর, কি কি সাবমিশনস গুলা লাগবে সেইখানে আসি। এই যে আচ্ছা, ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদের একটা রোভার টিম ফর্ম করার পর আমাদের অ্যাকসেপ্টেন্সটা আসতে হবে। তখন অ্যাকসেপ্টেন্সটা কিভাবে আসবে? ওই কম্পিটিশন গুলাতে আমাদের ডকুমেন্টেশন সাবমিট করতে হয়, উইচ ইজ ক্রিটিক্যাল ডিজাইন রিভিউ বা সিডিআর। এখানে হচ্ছে আমরা রোভারটা বিল্ড করব না, এটা তাদের রিকোয়ারমেন্টই একটা যে তোমরা এখানে রোভার বিল্ড করবা না, এখানে হচ্ছে তোমরা রোভার কিভাবে বিল্ড করবা সেইটা দেখাবা। দ্যাট মিন্স ডিজাইন পোর্শনটা ক্রিটিক্যাল ডিজাইন রিভিউ, ইট ওয়ন্ট বি আ ফুললি ডিজাইন, মানে হচ্ছে ফুললি কমপ্লিট ডিজাইন না, ডিজাইনটা তোমার কিভাবে প্ল্যান করতেছো। মানে হচ্ছে এইখানে আমাদের আহ এই যে সিডিআর সাবমিশনের জন্য আমাদের রোভারটা বানাতে হচ্ছে না, বাট আমরা রোভারটা কিভাবে বানাবো এই ধরনের অ্যানালাইসিস, পুরো রিসার্চের মতো একটা অ্যানালাইসিস, টেমপ্লেটস আছে কিছু, এই ধরনের অ্যানালাইসিস দিয়ে দেওয়ার পর ওদের যদি পছন্দ হয় বা ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী তারা একটা নাম্বার দিবে, ওই নাম্বারের মধ্যে যদি তুমি চান্স পাও দেন তোমাকে বলবে যে তুমি এসএআর সাবমিট করো, তুমি এই ফার্স্ট লেভেল পার করতে পারছো, তুমি এসএআর। এখন এসএআরটা হচ্ছে, এটা হচ্ছে সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ। সো সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউটা কি? এইটা হচ্ছে এইখানে তোমার রোভারটা বিল্ড করতে হবে। রোভারটা বিল্ড করার ক্ষেত্রে তুমি ক্রিটিক্যাল ডিজাইন রিভিউর পরে তুমি রোভার বিল্ডের সময় যেই চেঞ্জেস গুলা পাইছো বা যেই ক্রাইটেরিয়া গুলা পাইছো ওগুলা তুলে ধরতে হবে। কিছু টেমপ্লেটস আছে, তোমরা রুল বুক, এইসব কম্পিটিশনের প্রত্যেকটা রুল বুক কিভাবে পাওয়া যায় আমি দেখাবো। ওই রুল বুক থেকে দেখে 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 তোমরা বুঝতে পারবা যে এখানে এই এসএআর এ এটা সাবমিট করতে হয়। এরপর হচ্ছে ভিডিও সাবমিট করতে হয় এসএআর এর, এটা মাস্ট, এটা সাবমিট না করলে ডিসকোয়ালিফাইড। তো এই 5 মিনিটের একটা ভিডিও, 3 মিনিটের ভিডিও দেওয়া থাকে। তো ওই ভিডিওর ক্রাইটেরিয়া অনুযায়ী ভিডিওর মধ্যে তোমার সেকশন গুলা কিভাবে কাজ করতেছে বা টেস্টিং পিরিয়ডের কাজগুলা তুমি কাজ করতেছো, তোমার রোভারটা কিভাবে কাজ করতেছে, তুমি মানে বিল্ডের ক্রাইটেরিয়া সবকিছু তোমার ওই ভিডিওতে তুলে ধরতে হবে। এরপর হচ্ছে ফাইনালি তুমি একদম ফিজিক্যালি পার্টিসিপেট করার জন্য ইনভাইটেশন পাবা। তারা একটা ইনভাইটেশন ফর্ম দেয়, ওখানে ইনভাইটেশনের মধ্যে সবার নাম, পাসপোর্ট নাম্বার, তারপর সবকিছু দেওয়া থাকে। দেন ওই নাম্বার ওগুলা অনুযায়ী এরপর হচ্ছে আমরা পরের প্রসিডিউরে যাই। এইভাবে কাজ করে। তো এই 4টা সেকশনের কথা বললাম, সায়েন্স মিশন, অটোনোমাস নেভিগেশন, এক্সট্রিম রিট্রিভাল এন্ড ডেলিভারি, ড্রিল করতে হয় স্যাম্পল, তারপর ওগুলা কাজ করতে হয়। ইকুইপমেন্ট সার্ভিসিং মানে হচ্ছে আমার বিভিন্ন ইকুইপমেন্ট ক্লিক করা, রোবটের আর্ম দিয়ে ঠিক রাখা, ওগুলা এই 4টা কাজ ডে 4 এ হইতে হয়। এগুলা নিয়ে আলোচনা করছি অলরেডি। এখন হচ্ছে আহ আমাদের প্রিভিয়াসলি অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে আমরা পার্টিসিপেট করেছি বা নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছি। ওদের থেকে কিছু এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে কম্পিটিশনে যাওয়ার পর কি এক্সপিরিয়েন্সটা বা যে মজাটা বা এটার ইয়াটা, এটা নিয়ে আমরা এখন সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করব। শিহাব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে, জুবাইর ভাইয়া কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আচ্ছা শিহাব, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো, কিভাবে তুমি কম্পিটিশনে যাওয়ার পর বা কম্পিটিশন করার পর তোমার ফিলিংটা কেমন ছিল? জোবাইর ভাই করুক, মানে ডিফারেন্ট তো আমার আর তোমারটা ওকে, কাইন্ড অফ আচ্ছা জুবাইর ভাই আগে শুরু করেন। তারপরে আচ্ছা, বেসিক্যালি আমার যে এক্সপিরিয়েন্সটা, তো আমাদের হচ্ছে কিছু সাব সিস্টেমে প্রবলেম করছিল। তো আমাদের হচ্ছে টিম মেম্বার আপনারা দেখতেই পাচ্ছেন যে অলমোস্ট 4 জনের একটা টিম হচ্ছে আমরা ইউএস পর্যন্ত যেতে পেরেছিলাম। তো ওই পোর্শনটা আসলে মানে আই গেস আমাদের যাওয়া পর্যন্তই হচ্ছে আসলে একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি বলবো। কারণ হচ্ছে যেসব রোভার টিমগুলো আসলে এই কন্টেস্ট গুলাতে খুব ভালো করে, ওদের টিম মেম্বার অলমোস্ট 15 থেকে 20 জন একদম মিনিমাম হয়।
তো এই পুরা পোর্শনটার অলমোস্ট ওয়েট ছিল কত 50 কেজির মতো আই গেস। সো এই 50 কেজি জিনিসটা নিয়ে যাওয়া ইউএস পর্যন্ত, তারপর হচ্ছে এক স্টেট থেকে অন্য আরেকটা স্টেটে নিয়ে যাওয়া, এই জিনিসটা আসলে আমাদের চারজনের পক্ষে খুব মানে ডিফিকাল্ট ছিল। তো অলসো হচ্ছে কিছু পোর্শন ছিল যে হচ্ছে আমাদের কিছু সাবসিস্টেমে ওয়েল্ডিং পার্ট ছিল, তো ওই ওয়েল্ডিং পার্টটা বৃষ্টিতে ভিজে একটু জং পড়ে যায়, যার কারণে হচ্ছে আমরা একটু প্রেসার দেওয়াতে ওই ফ্রন্ট সাবসিস্টেমটা আসলে ভেঙে যায়। তো ওই পার্সপেক্টিভে আমরা আসলে সিগনিফিকেন্ট কোনো অ্যাচিভমেন্ট সেই কম্পিটিশনটাতে আসলে আনতে পারিনি, বাট আই এক্সপেক্ট যে আপনারা যদি আমাদের সাথে থাকেন আর আমাদের টিমটা যদি মোটামুটি একটা বড় বা নিউমেরাস টিম হয়, ওই পোর্শনে আমরা হয়তো বা একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট নর্থ সাউথ বা বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারবো। সো বাট ইয়া, অ্যাপার্ট ফ্রম দ্যাট পার্ট, ইট ওয়াজ আ ফান এক্সপেরিয়েন্স। আমরা হচ্ছে অনেক ঘোরাফেরা করছি, অন্যান্য যেসব টিম ছিল তাদের সাথে হচ্ছে ডিনার করছি, তারপর হচ্ছে তাদের সাথে মোটামুটি একটা ইন্টারাকশন হয়েছে। সো ইট ওয়াজ আ ফান এক্সপেরিয়েন্স আই গেস। তো ওই পার্সপেক্টিভে আপনারা যদি ইনভলভ থাকেন, ইউ গাইস ক্যান এক্সপেরিয়েন্স দ্যাট টু। আচ্ছা। তো এতটুকুই ছিল আমার এর থেকে। আপনারা চাইলে কোনো কোয়েশ্চেন করতে পারেন যদি হচ্ছে মনে হয়। আচ্ছা, আচ্ছা। শিহাব কিছু বলো। আচ্ছা, আমারটা যদি বলি, এখানে এক্সপেরিয়েন্সটা ছিল আমাদের অস্ট্রেলিয়াতে, মেনলি ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডে হয় এটা। ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডের আরেকটা ক্যাম্পাস, ওটা হচ্ছে রোজওয়ার্দি ক্যাম্পাস, ওদের থাকে। আর মেইন ক্যাম্পাসটা অ্যাডিলেড সিটিতেই, ওদের সার্ভার থেকেই পাশেই ওইটা। তো এখানে মেনলি হচ্ছে আমাদের ফার্স্টে যখন যাওয়া হয় তখন অলমোস্ট 10 থেকে 12 জনের মতো একটা টিম ছিলাম আমরা, রাইট মাহতাব? হ্যাঁ, টোটাল হ্যাঁ, আমরা লাস্ট 10 পর্যন্ত জনের 10 জন। 10 জন ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। লাস্ট পর্যন্ত। তো ওই ফার্স্টে আমরা হচ্ছে মেলবোর্নে যাই, মেলবোর্ন থেকে দেন হইলো অ্যাডিলেইডে আসি। তো এখানে ফার্স্টে 4 জন গিয়ে অ্যাডিলেইডে সব রেডি করে, অ্যান্ড এরপর আবার 6 জন যায়। And এইটা নরমালি এরপরে 4 দিন ধরে কন্টেস্ট হয়। কন্টেস্টের কাজ করা, ঘুরে ফিরে কিছু মানে ট্রিপ থাকে আমাদের, ট্যুরের হয়, আবার হিউজ মানুষজনের সাথে কমিউনিকেশন করা যায়। ওখানে এক্সাক্টলি, নর্থ সাউথের কমিউনিকেশন। হুম, হুম। কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট এখানে। মানে আমাদের ওইখানে যাওয়ার পর যে একটা নেটওয়ার্কিং হয়, ওই নেটওয়ার্কিংটা আসলে এইভাবে আর কি হয় না অন্যান্য হ্যাঁ, কম্পিটিশনে বা অন্যান্য রোবোটিক্স কম্পিটিশন গুলাতে। এই নেটওয়ার্কিংটা কিন্তু ইন্সপিরেশন দেয়, আমিও কাজ করতে পারি বা আমিও কাজ করতে চাই চাইলে। তো এরকম আরকি। তো আমাদের ওই রোভার কম্পিটিশনের এক্সপেরিয়েন্সও মোটামুটি মানে আমরা এক্সপেরিয়েন্স করতে পারছি। ওই যে জুবায়ের ভাইয়া যেটা বলল যে ওখানে গিয়ে পার্টিসিপেট করে কম্পিটিশনটা কমপ্লিট করাটাই হচ্ছে এক ধরনের অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য। কারণ হচ্ছে আমরা হচ্ছে নিজের উদ্যোগে বা নিজের সাথেই আমরা জিনিসগুলা রেডি করে জিনিসগুলা করে ট্রাই করেছি। তো এখন অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট করার জন্যই আমরা এনএসইউর একটা কোর রোভার টিম করতে চাচ্ছি, যে এই কোর রোভার টিম হবে, কাজের ক্ষেত্রেও কোর হবে। ইভেন আমাদের অ্যাডভাইজারও আমরা চিন্তা করছি যে আমরা বিভিন্ন ফ্যাকাল্টিদের গাইডলাইন নেওয়ার জন্য আমরা আমাদের বিভিন্ন অ্যাডভাইজারের সাথে মিটিংও শিডিউল করেছি আমরা অলরেডি। আমরা মিটিং করব এন্ড আমরা কাজ করছি। তো আমরা হচ্ছে ওই এন্ড থেকে জিনিসগুলা কাজ করছি। তো আমাদের ফর্মিং টিম বা তোমাদের যারা এখানে এনথুসিয়াস্ট পাবলিকস আছো, তো আমরা যখন রোভার রিক্রুটমেন্ট করব টিম, তখন আর কি আমরা জিনিসগুলা দেখব যে কারা এখানে আসতে চাচ্ছে। এখন এখানে হচ্ছে অনেকেই আছে এই ধরনের যে আমরা হচ্ছে পার্টিসিপেট করে জিনিসটাকে মানে এটার মধ্যে ভ্যালু অ্যাড করতে চাই, বা আমি হচ্ছে এই সেকশনটাতে আমি ভ্যালু অ্যাড করতে পারি, এই ধরনের রিক্রুটমেন্ট মানে হচ্ছে তখন আমরা রিক্রুটমেন্টে দেখবো যে তুমি হচ্ছে এই জায়গাটাতে তুমি ভ্যালু অ্যাড করতে পারছো বা ইয়া করতে পারছো। তো এই জায়গাটা থেকে জিনিসগুলো শিখে শিখে আসতে পারি। তো আমি জানি যে এখানে অনেকেই আছো, ফার্স্ট ইয়ারও হতে পারো, সেকেন্ড ইয়ারও হতে পারো, থার্ড ইয়ারও হতে পারো, ফোর্থ ইয়ারও হতে পারো, যেকোনো ইয়ারে হতে পারো। তো এখানে যারা যেই লেভেলেই কাজ করছি, ওই কাজের ক্ষেত্রে বা যেই প্রজেক্টে কাজ করছি বা যেই জিনিসটা শিখছি, ওই শিখার ক্ষেত্রেই যদি আমার কোনো আইডিয়া থাকে যে ভাইয়া আমি হচ্ছে এই জায়গায় এই জায়গায় এই সেকশনে এড করতে পারবো। তো আমরা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচে কিন্তু
রোভার টিমটা ফর্ম করতে চাচ্ছি, নট লাইক আ ক্লাব, মানে হচ্ছে ওই ক্লাবের মতো করে কিন্তু আমরা করতেছি না। আমাদের কাজটা কিন্তু খুবই ওয়ার্ক ওরিয়েন্টেড, মানে হচ্ছে রোভারের কাজই ওয়ার্ক ওরিয়েন্টেড হতে হবে। এটা ক্লাবের মতো হলে হবে না, এটা ওয়ার্কটার উপরই ডিপেন্ড করতেছে সবকিছু, রোভারটার উপরই ডিপেন্ড করতেছে সবকিছু, ডকুমেন্টেশনটার উপরই ডিপেন্ড করতেছে সবকিছু। অবভিয়াসলি লজিস্টিক্স অ্যান্ড ওখানে আছে। তো আমরা আগে এগুলা ইনশিওর করে ফেলি, বাকিগুলা প্রসিডিয়ারলি যখন আমরা এগুলা করে ফেলতে পারবো, তখন আমরা দেখবো যে প্রসিডিয়ারলি জিনিসটা ফর্ম হয়ে যাচ্ছে। তো আমাদের অ্যাপ্রোচটা এইখানে এই ডিফারেন্সটা হচ্ছে। তো আমাদের এক্সপিরিয়েন্স এই জায়গা থেকে আমাদের ভালোই ছিল, নর্থ সাউথকে রিপ্রেজেন্ট করে বা ইয়া করার মতো। তো এখন হচ্ছে সাইব ভাইয়া কি আর কোনো কোশ্চেন থাকলে বা সাইব ভাইয়া কিছু বললে শেয়ার করতে পারেন। আহ, আমি একটু সামারাইজ করি অ্যাকচুয়ালি ব্যাপারটা। অনেকে অনেক কথাই বললো, মানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমারও ওভাবে জানা ছিল না। এখানে আমিও অনেক কিছু আজকে শিখলাম যে রোভার অ্যাকচুয়ালি কি কি থাকে, কি কি দরকার পড়ে। সবচেয়ে যে জিনিসটা আমার কাছে একটু অবাক লাগছে যে এখানে 5টা সাবসেকশনের আবার 18টা সেকশন, এন্ড হয়তো দেখা যাচ্ছে আর একটু ভালোভাবে ইয়ে করলে আরো কিছু পার্টস পাওয়া যাবে, যেখানে মানে দেখা যাচ্ছে একাধিক মেম্বার দরকার। সো আমাদের একটা জাস্ট অ্যাক্টিভ খুব বড়সড় একটা টিম দরকার, মানে মোস্ট লাইকলি যে যারা ডেডিকেটেডলি মানে একদম ফুল ইনভলভলি কাজ করতে পারবে। অ্যান্ড আরো একটা জিনিস যেটা বুঝতে পারলাম, যে যত জিনিস নিয়ে কথা বলতেছে প্রত্যেকটাকে যদি ছোট 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 পার্টে ভাঙা যায়, প্রত্যেকটা এক একটা রিসার্চ প্রজেক্ট টাইপের। যেমন অটোনোমাস ন্যাভিগেশনের পার্ট দেখলাম, ওটা একটা রিসার্চের টপিক। ওটা নিয়ে অ্যান্ড অবভিয়াসলি মাহতাবদের যে বিয়ার সামিটে যে রোবটটা চ্যাম্পিয়ন হইলো হচ্ছে ইয়েতে, তো সেটাও কিন্তু মাহতাব এরকমই তো কিছু ছিল মনে হয়, যে একটা ফ্লোরে তো অটোনোমাসলি তারা ফাইল ডেলিভার করতেছিল, হ্যাঁ 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 রাইট? হ্যাঁ। সো মানে যা দেখলাম যে পুরাটাই হচ্ছে মানে অনেক রিসার্চ অপরচুনিটি ক্রিয়েট হয়। অ্যান্ড আমি কিছু এরকম রোভারও দেখছি, সম্ভবত ইউআই রোভারটার উপরে তারা মেবি রিসার্চ আর্টিকেলও পাবলিশ করছে। এক্স্যাক্টলি। সো হ্যাঁ। মনে হয় 25 জন না কতজনের মনে হয় টিম ছিল, আই এম নট শিওর, মানে বাট বড় টিম নিয়ে একটা মানে রিসার্চ পাবলিশ করছে। তো আহ, আশা করা যায় যে নর্থ সাউথে এই জিনিসটা চালু হলে, অ্যান্ড আমরা যারা থাকবে, যারা পার্টিসিপেট করবে, অ্যান্ড এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হবে সবার জন্য। কারণ বাংলাদেশের নর্মাল কম্পিটিশন বলতে গেলে লাইন ফলোইং রোবট, রোবো সকার অ্যান্ড টুকটাক সায়েন্স প্রজেক্ট ছাড়া আর কোনো দিকে এক্সপ্লোর করার কিন্তু কোনো সুযোগ থাকে না। আগে হচ্ছে কিছু মেগাবট নিয়ে কাজ হইতো, এখন মেগাবটের কোনো কম্পিটিশন আমি দেখি না। যদি ইউনিক রিসেন্টলি একটা দেখলাম মাইক্রো মাউস, ওই ছাড়া আর কোনো চ্যালেঞ্জিং বা নতুনত্ব কোনো কম্পিটিশনের মধ্যে নাই। বাট এই রোভারের যে ব্যাপারটা দেখলাম আমি, বা আমার যেটা বুঝলাম আমি যতটুকু, যে এইখানে চ্যালেঞ্জের কোনো শেষ নাই। লাইক যত পারফেক্ট একটা রোভার বানানো হোক, তারপরেও থাকবে যে দ্যার ইজ আরো কিছু অ্যাড করা যাবে, আরো কিছু চেঞ্জ করা যাবে, হয়তো আরো এফিসিয়েন্ট ওয়েতে করা যাবে। দেন জিনিসটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য প্র্যাকটিক্যাল লার্নিং এর ক্ষেত্রে বেশ ইমপ্রুভমেন্ট। আর আমার কাছে অনেকেই হয়তো প্রজেক্ট নিয়ে একটু আইডিয়া নিতে আসে, বা কেউ কিভাবে শিখবো এরকম কিছু জিনিস জিজ্ঞেস করতে আসে। আমি সবাইকে জাস্ট একটা টিপসই দিই, যে কোনো জিনিস শিখতেও লাগে সেই জিনিসটা একটা প্রজেক্ট করো। এই জিনিসটা মানে আমি নিজে এপ্লাই করে আসছি, and এই জিনিসটা খুব ভালো কাজ করে। যে প্রজেক্ট নিয়ে যখনই কাজ করা হবে, কোনো জিনিসটা যখন একটা প্রজেক্ট করব, তখন আমার একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আসবে, আমি বিভিন্ন ধরনের বাগ পাবো। তারপর বিভিন্ন ধরনের ওই বাগটাকে আমি যখন সলভ করতে যাবো, ডিবাগিং করতে যাবো, তখন আমাকে যে কত কিছু যে শেখা হয় বা কত কিছু যে জানা হয়, সেটার কোনো লিমিট থাকে না। সো আই থিঙ্ক এটা খুব ভালো একটা অপরচুনিটি সবার কাছেই, মানে যদি মানে যারা অ্যাকচুয়ালি রোবোটিক্স নিয়ে ইন্টারেস্টেড। আর এখন তো এটা নিয়ে ফান্ডিং টান্ডিং, তারপর এর অনেক সফটওয়্যার ফার্মও বা অনেক রোবোটিক্স ফার্মও খুলছে বাংলাদেশে। অ্যান্ড এটার তো মানে সব দিক দিয়ে অ্যাকচুয়ালি ডিমান্ডিং একটা ক্যারিয়ার আমার কাছে মনে হয়, যেটা অবভিয়াসলি। সো আমি আর কিছু আজকে বলতে চাচ্ছি না, অলরেডি অনেক রাত হয়ে গেছে, 10টা 18 বাজে, এত রাত পর্যন্ত এতজন এখানে উপস্থিত আছে, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি। অ্যান্ড আমার দেখা মতে এখন পর্যন্ত যে কটা সেশন হয়েছে, এই সেশনে সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট একদম লাস্ট পর্যন্ত ওয়েট করতেছে। সো আর
থ্যাংক ইউ জোবায়ের, মাহাতাব অ্যান্ড হচ্ছে শিহাবকে। খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল অ্যান্ড আমিও অনেক কিছু শিখছি, মানে জানছি জিনিসটা থেকে। অ্যান্ড যেহেতু ওরা সবাই এর আগে বলেই দিয়েছে যে আর কিছুদিন পরে আমাদের একটা রিক্রুটমেন্ট শুরু হতে যাইতেছে। মিনওয়াইল আমরা হচ্ছে কিছু ফ্যাকাল্টিদের সাথেও আমরা কথা বলছি, এটা নিয়ে কথা শুরু হয়েছে, কিছু মিটিং করা হচ্ছে। অ্যান্ড একটা ডিজাইন টিমের কথা বললো যে আমাদের কিন্তু অলরেডি একটা ডিজাইন টিম কিছুদিন আগে, যদি রোবোটিক্স গ্রুপগুলোতে যদি ফলো করে থাকেন, যে আমরা কিন্তু কিছু ডিজাইনার নিয়েছিলাম, ক্যাড ডিজাইনার। অ্যান্ড অলমোস্ট ওখানে 6 জন ডিজাইনার আছে, একজন আছেন আর্কিটেকচার থেকে। উনি ওনার ক্যাড ডিজাইনিং এক্সপিরিয়েন্স আমাদের সবার থেকে ভালো, যেহেতু উনি ডেডিকেটেডলি আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে অলরেডি আমাদের হচ্ছে আদার্স ডিপার্টমেন্ট থেকেও আমরা মানে আমাদের মেম্বার নিয়ে আমাদের কাজ শুরু করছি। সো হয়তো কিছুদিনের মধ্যে আমাদের ডিজাইনটা রেডি হয়ে যাবে। অ্যান্ড আপাতত অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জের কম্পিটিশনের কিছু মানে রেজিস্ট্রেশন অ্যান্ড হ্যান ত্যান এগুলো জিনিসপত্রগুলো সব রিলিজ হয়েছে। আমরা ওইটার দিকে, ওইটা নিয়ে আমরা ফার্স্টে চিন্তা করতেছি। অ্যান্ড সামনে আরও যেসব কম্পিটিশন রিলিজড হবে বেসিক্যালি রোভার রিলেটেড, সব কটাই আমরা মানে টার্গেটে রাখছি যে ইনশাল্লাহ হয়তো আমরা যদি একটা ফিজিবল রোভার যদি আমরা বিল্ড করে ফেলতে পারি। মেন কাজ হচ্ছে একটা রোভারের একটা বডি বানানো, তারপর হচ্ছে ওটার ফার্স্ট ভার্সনে কখনোই কোনো জিনিস পারফেক্ট হতে পারে না। আমরা নিউরো ল্যাবে আমরা যখন একটা বট বানাইতেছি, যেমন আমাদের যে নিউরো এডু বট নিয়ে যে কাজটা চলতেছে, ওই বটের এখন 6th ভার্সন কাজ করতেছে। আমি 1 বছর ধরে আমরা দুইজন মিলে 6th ভার্সন পর্যন্ত আসছি, বাট স্টিল আমরা পারফেক্ট করতে পারতেছি না। দেখা যাচ্ছে এটা একটু চেঞ্জ করলে ভালো হবে, নতুন ডিজাইন, আরো কম্প্যাক্ট, আরো এফিসিয়েন্ট, আরো পাওয়ারফুল। সো বেসিক্যালি হার্ড পার্টটা হচ্ছে শুরু করা, শুরু করলে যে কোনো প্রজেক্টই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর কিছু কাউকে কিছু বলতে মানে বলতে চাচ্ছি না। এখন হচ্ছে সবাই যার যার যদি কোনো কোশ্চিন থাকে যে কোনো বিষয়ে, তাদের ওভার এক্সপিরিয়েন্স অ্যান্ড আরো কোনো কিছু নিয়ে, অবভিয়াসলি আপনারা এখন কোশ্চিন করতে পারেন। আর একটা ছোট্ট জিনিস হচ্ছে, আমি এই যে একটা লিঙ্ক দিয়েছি গুগল ফরম্যাট, যে আপনারা যে পার্টিসিপেন্ট করলেন, সেশনটা কেমন লাগলো, জাস্ট আপনাদের রিফ্লেকশনটা জানার জন্য যে আপনারা কি ফিল করতেছেন। সো ওটার জন্য জাস্ট গুগল ফর্মটা সবাই একটু ফিল আপ করলে একটু ভালো হয়। অ্যান্ড এখন হচ্ছে কোশ্চিন ফ্লোরটা আপনাদের জন্য ওপেন। প্লিজ এখানে যাকে মাহতাব, জোবায়ের, শিহাব, এদেরকে যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন রোভার রিলেটেড। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আমার কোশ্চেনটা হচ্ছে জুবাইর ভাইয়ের কাছে। সেটা হচ্ছে, ভাই আপনাদের যে বটটা ছিল হিউম্যান এক্সপ্লোরেশন রোভার, ভাই ওইটার মানে কাজটা কি? মানে ওইটার তো মানে ডিজাইনটা একটু ডিফারেন্ট দেখলাম আর কি, এই রাইট। রোভার ওই ভাইয়াদের রোভারের চেয়ে। মানে ওইটার কাজটা কি? ওখানে কি মানুষ বসে গিয়ে কাজ করে সামথিং? মানে ওটা একটু যদি একটু ডিসক্রাইব করতেন হালকা একটু। এক্স্যাক্টলি। তো বেসিক্যালি আমাদের রোভার চ্যালেঞ্জের যেই পোর্শনটা ছিল, এটা হচ্ছে একটা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার। হ্যাঁ, হিউম্যান এক্সপ্লোরেশন রোভারের যেই ক্রাইটেরিয়াটা থাকে, ওইটা হচ্ছে মুন এক্সপ্লোরেশনের জন্য মেইনলি ক্রিয়েট করা হয়। আর ওইটা হচ্ছে 2 জন অ্যাস্ট্রোনট এই রোভারটা ড্রাইভ করে মোস্টলি, ইন মোস্ট অফ দ্য কেস। ওইভাবেই হচ্ছে আপনার ডেডিকেটেডলি ওই রোভার গুলা বানানো হয়। আর ওই পার্সপেক্টিভেই হচ্ছে আপনার কম্পিটিশন গুলা অর্গানাইজ করে নাসা ইটসেলফ। সো নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ আর আমরা যেই রোভার নিয়ে হচ্ছে ডিসকাস করছি, অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জ বা ইউআরসি, এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা রোভার। মানে ভাই ওইটার টার্গেট কি অনেকটা এরকম যে জাস্ট মানে এক্সপ্লোরেশন করা, মানে এরকম কিছু, মানে মেইন একটা টার্গেট? এক্স্যাক্টলি। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা। এনিওয়ান এলস? আর কারো কোনো কোয়েশ্চেন নাই? রোভার রিলেটেড আর কারো কোনো কিউরিওসিটি নাই বা কোশ্চেন নাই? যে সাইদ কোনো ভাই, কোশ্চেন বা সাইদ ভাই, এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন। হ্যাঁ, শেষ হলে একটু থাকেন, বাইরে হইবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর কারো কোনো কোশ্চেন নাই? কারো আচ্ছা জয়েন ভাইয়া, দিয়ে কোশ্চেন আচ্ছা বলেন হ্যাঁ, বলেন। জি। আহ, ভাই আমার একটা কোশ্চেন ছিল। আমি আসলে হার্কের ভলেন্টিয়ার হিসেবে ছিলাম জুবাইর ভাইয়ের সাথে। সো আচ্ছা। ভাই হার্কটার যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা তো হিউম্যানয়েড ছিল তাই না? সো ওইটার সাথে অ্যাকচুয়ালি আমাদের এই মানে এই রোভারটা সম্পূর্ণ আলাদা।
সো হার্কের রাইট। যে মিনি ভার্সন যেটা বললেন, এইটা কি সম্পূর্ণ মানে আমাদের এই রোভারের কাজটাই করতেছে, কাইন্ড অফ, যেটা মিনি কাইন্ড ভার্সন কন্ট্রোল? হ্যাঁ, হ্যাঁ, কাইন্ড অফ এই কাজটাই করতেছে। মিনি রোভার ভার্সনটা হচ্ছে এটা সাইজে ছোট থাকবে, ওয়েট ছোট থাকবে, টাস্কস গুলা সিমিলার থাকবে, আর্মস গুলা ছোট থাকবে। টাস্কস গুলা আর কি মার্স রোভারের সাথে সিমিলার থাকবে। কারণ নাসা হচ্ছে প্রিভিয়াসলি মানে নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে এই সেকশনটা রাখে নাই। গত বছর থেকে তারা অ্যাড করেছে এই সেকশনটা, কারণ তারা দেখছে যে মার্স রোভারের বেশি সবাই কাজ করছে বা এখানে কাজ করতে পছন্দ করে। তো তারা হচ্ছে এই সেকশনটা দিয়েছে। তো ওইটা আর কি মেইনলি রিমোট কন্ট্রোল করে ওই এই কাজটা। তো ওইটাও সিমিলার। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ওই কম্পিটিশনের ওই সেকশনটাও আর কি রেখেছি। কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা মেইন রোভার বিল্ড করে রোভার মার্স রোভার কম্পিটিশন গুলাতে পার্টিসিপেট করার, এইটা। আর নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জে যেই ছোট রোভার যেটা আছে ওইটার হচ্ছে কিছু ডাইমেনশন রেগুলেশন আছে, হ্যাঁ। তো ওই ডাইমেনশন রেগুলেশন গুলো হচ্ছে আপনার নর্মাল ইউআরসি বা অন্যান্য রোভারের চাইতে হচ্ছে অনেক কম। ওই পার্সপেক্টিভে অন্যান্য মানে ইউআরসি বা অন্য রোভারের তুলনায় ওই নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জের ওই ছোট রোভারটা হচ্ছে কম্পারেটিভলি অনেক ছোট হয়। আরেকজন জি মেবি ভাই, বুঝতে কোশ্চেন পেরেছি। করছিল। আচ্ছা, আরেকজন মনে হয় কেউ একজন কোয়েশ্চেন করতে চেয়েছিলেন। আচ্ছা ভাইয়া, আমি যদি কম্পিউটার ভিশন নিয়ে তো হ্যালো। পড়াশোনা করতেছি, এখন আমি এই সাবজেক্টে পড়াশোনা করার পরে আমি রোভারে কোন দিকটাতে আসলে কন্ট্রিবিউট করতে পারবো? আচ্ছা, এইটাতে মেইনলি তুমি অটোনোমাস নেভিগেশন এটাতে তো ফুললি কন্ট্রিবিউট করার একদমই সুযোগ, কারণ এটা কম্পিউটার ভিশনেরই কাজ থাকবে এখানে মেইনলি। বেশি কম্পিউটার ভিশনের কাজ। ইভেন সায়েন্স মডিউল টাস্কস এইখানে যে কিছু পার্টিকুলার সলিউশন তারা মেকানিক্যাল না দিয়ে অনেকে আবার কম্পিউটার ভিশন দিয়ে সলভ করে। সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, যদি তারা কেমিক্যাল অ্যানালাইসিস গুলা দিয়ে যে কালার চেঞ্জটা দেখতেছে, ওই কালার চেঞ্জটা তারা অবজার্ভ বা কেমিক্যাল সেন্সর দিয়ে না দেখে তারা হচ্ছে ওই কম্পিউটার ভিশনে ওখানে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা দিয়ে কালারটা ডিটেক্ট করে করে একটা অ্যানালাইসিস করতেছে, উইচ ইজ দ্য কম্পিউটার ভিশনের কাজ। তো সায়েন্স মডিউল টাস্কে কম্পিউটার ভিশনের অনেক কাজ আছে, অ্যান্ড অবভিয়াসলি অটোনোমাস নেভিগেশন অ্যানালাইসিসে বিভিন্ন ভিশন টাইপস এর অনেক কাজ। এই দুইটা সেকশনে বেশি কাজ আর কি। ফার্স্ট দুইটা সেকশনে অত কাজ নাই, বাট চাইলে করা যায়। সেটা হচ্ছে মানে হচ্ছে কন্ট্রোলিং যে পোর্শনটা থাকবে, যে আমি হচ্ছে আর্মটাকে কন্ট্রোল করে একটা পার্টিকুলার কাজ করতেছি। তো কাজ করার সময় যে আমাদের ক্যামেরা দিয়ে ভ্যালুগুলো আসতেছে, তো ক্যামেরার যেই ফিডটা, ওই ফিড থেকে আমরা ভিশন বেসড আউটপুট কিছু পেতে পারি, যে যেটা আমাদের ওই কাজটা করতে হেল্প করতেছে। যদিও এখানে তাদের এটার কোনো ইয়া নাই, মানে ক্রাইটেরিয়াটা হচ্ছে তারা ম্যানুয়ালি করে থাকে জিনিসটা, বাট আমরা অটোমেশনের জন্য জিনিসটাকে আর কি আমাদের কন্ট্রোলের বেসিসে মানে হেল্প হবে, সেই জন্য আমরা ভিশন। তো ভিশনের কাজ অনেক আছে এখানে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল ভাই, সেটা হচ্ছে এখানে মানে লোকালাইজেশন আর ম্যাপিং এর জন্য কি অনলি কম্পিউটার ভিশন ইউজ করা হয়, নাকি আরো আইএমইউ সেন্সর, লাইডার সেন্সর এইসব ইউজ করা হয়? আর আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, এখানে কি কোনো এআই মানে এআই কোনো মানে ইমপ্লিমেন্টেশন হয় কিনা? আচ্ছা, আচ্ছা। আমি একটু বলি, হ্যাঁ। হুম। আচ্ছা, এখানে লাইডার মাস্ট আমাদের লাগবে, লাইডার জিপিএস মডিউল এইগুলা লাগবে ফর ম্যাপিং। আর এইটা এআই দিয়ে অটোনোমাসের মধ্যে তুমি যত স্মুথলি টাস্ক কমপ্লিট করতে পারো, এন্ড একটা টাইম দেয়া থাকে লাইক 30 মিনিট অর 1 আওয়ার। তো এই টাইমের ভেতরে তুমি অটোনোমাসের টাস্কগুলো ওই ম্যাপিং এর থ্রুতেই করা হয়। তো এখানে এআই বা ডিপ লার্নিং বা যেটা ইউজ করো, তো যত স্মুথলি টাস্ক শেষ করতে পারবা ওইটার উপরে ডিপেন্ড করে। মাহতাব যদি অ্যাড করো কিছু। হ্যাঁ, লোকালাইজেশন এন্ড ম্যাপিং এর জন্য লাইডার, জিপিএস মডিউল, সেন্সরস বা এই ধরনের কাজগুলো। কম্পিউটার ভিশন তো তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছে এনভায়রনমেন্ট গুলা, মানে চারপাশের এনভায়রনমেন্টস কিরকম সেই অ্যানালাইসিস থেকে। সাপোজ আমরা বিভিন্ন আম, আহ, আম, আহ, কি বলে রকের স্যাম্পল গুলা অ্যানালাইসিস, অথবা আমি কি দেখছি, আমি হচ্ছে রোভার কি করে, মেইনলি রোভার করে হচ্ছে বিভিন্ন ছবি অ্যানালাইসিস করে পাঠাচ্ছে। মেইন মার্স রোভার গুলা বিভিন্ন ছবি অ্যানালাইসিস করে সে পাঠাচ্ছে। তো ছবি অ্যানালাইসিস করে করে কি অ্যানালাইসিস করতেছে, স্যাম্পল অ্যানালাইসিস করতেছে, সারফেস অ্যানালাইসিস করতেছে, সে কি কি দেখছে মেইনলি।
কি কি দেখছে। তো এখানে আমাদের রোভার কম্পিটিশনে কি থাকে, আমাদের এপ্রিল ট্যাগস, তারপর আরুকো ট্যাগস, এই ধরনের ট্যাগস গুলা থাকে, ওগুলা লোকালাইজেশনে হেল্প করে, তো ওগুলা ম্যাপিং করতে হেল্প করে। তো এখানে ভিশনের কাজটা গুলা থাকে। আর নেভিগেশন করার জন্য মানে হচ্ছে আমার হার্ডওয়্যার নেভিগেশন সিস্টেমস গুলা হ্যান্ডেলিং করার জন্য লাইডার, জিপিএস মডিউল, এগুলা হচ্ছে আমাকে লোকালাইজেশন আর নেভিগেশনটা এনহ্যান্স করে। তো এই ধরনের ক্যাটাগরিজে থাকে। অ্যান্ড এআই ডিপ লার্নিং এর বেসিসটা হচ্ছে অবভিয়াসলি আমরা যে এই অ্যানালাইসিস গুলা করতেছি, এটা কোনো লোকাল মডেল দিয়ে আমরা ট্রেন করায়, সেটা দিয়ে লার্ন করে আমরা আউটপুট দিব। অবভিয়াসলি আমরা সেই কাজটা এখানে ইনক্লুড করতে হবে, বা সাধারণত অনেকেই করে। এর বাইরেও হচ্ছে সোয়ার্মেরও কিছু কাজ এখন অ্যাড হবে। লাইক আমাদের হ্যাঁ, ওই অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে নিউ একটা ইয়ে আছে, এটা মিনি রোভার। এক্স্যাক্টলি। তো ওই রোভারটা গিয়ে তোমার মেন রোভারটাকে হেল্প করবে, এন্ড এটার সাথে আরেকটা রোভারের কানেকশনটা তোমার সোয়ার্মের থ্রোতে, এন্ড এখানে এআই আসবে, নিউরাল নেটওয়ার্ক আসবে, ডিপ লার্নিং এর অনেক কাজ থাকবে। তো ম্যাপিংটা দুইটার মধ্যেই ইয়া করা লাগবে, আনতে হবে। আমার মাথায় একটা আরো ইয়ার কাজ হচ্ছে ইউআরসি তে এবার ড্রোন ইনক্লুড করা হয়েছে, এবার না হুম, গতবারও ড্রোন আছে। তো হ্যাঁ। ড্রোন দিয়ে সেটা ম্যাপিং করে একটা এরিয়া দেখে নিচ্ছে। তো এই ধরনের ড্রোনের সাথে ইন্টার কমিউনিকেশন, এই পোর্শনটাও ইনক্লুড করা হয়েছে। সো সোয়ার্মের যে সিস্টেমটা, মিনি রোভার তোমাকে হেল্প করতেছে, মানে হেল্পিং রোভার আর কি। এটা তোমার ড্রোন হোক আর মিনি রোভার হোক, এই জিনিসটা দিয়ে কাজ করতেছে সোয়ার্ম ভাবে। এই ইন্টারেস্টিং পোর্শনটাও এখানে অ্যাড করা হয়েছে। আচ্ছা, আমার একটা আর ভাইয়া আরেকটা হচ্ছে ভাইয়া পাইথন নাকি সি প্লাস প্লাস, মানে এখানে কি কোনটা বেশি, মানে আমার বেশি কাজে লাগবে, নাকি দুইটাই একদম সমানভাবে কাজে লাগবে? এইটা বলতে গেলে দুইটাই সমানভাবে কাজে লাগবে। কারণ হচ্ছে আহ, আপনি এখন কোন টাস্কস এর কথা বলতেছেন এটা ইম্পর্টেন্ট। আপনি যদি মোটর কন্ট্রোলারের টাস্কের কথা বলেন, তখন কিন্তু আমার সি সি প্লাস প্লাস খুবই কাজে লাগবে। ওই যারা ইলেকট্রিক্যাল টিমের সাথে আমাদের কন্ট্রোলিং যে পজিশনে কাজ করতেছে, আর অ্যানালাইসিস পজিশনে যারা কাজ করতেছে, বা রস ইন্টিগ্রেশন পজিশনে যারা কাজ করতেছে, তাদের সাথে কিন্তু পাইথন সি প্লাস প্লাস দুইটা মিক্স করে কাজ করতে হচ্ছে, আবার বেশি পাইথন লাগতেছে। তো এখন আপনার স্পেসিফিক হইতে হবে যে আমি হচ্ছে এই টাস্কে আমি হচ্ছে কাজ করতে পারবো। কারণ সবাই যদি অটোনোমাস নেভিগেশনের টাস্কে যায়, তাহলে তো টিমের কাজ হবে না। সবাই ওইটা আসলে আহ, দেখা যায় যে বিভিন্ন ইন্টারন্যাশনাল রোভার টিমও ওই টাস্ক কমপ্লিট করতে পারে না, জিরো পায় ওই টাস্কে, পুরো ফুললি 100-এ জিরো পায়। সো ওইটা কঠিন টাস্ক। এটা হচ্ছে ফুললি অটোনোমাসলি করার জন্য যেই কাজগুলো আমার শিখতে হবে, ওই শিখার পোর্শনটাই অনেক। তো এগুলাই হচ্ছে আমি বলার বিষয়, যে তোমার স্পেসিফাই হইতে হবে যে কোন পজিশনটাতে আমি কাজ করলে আমি ভালো ইয়া করতে পারবো, বা এই পজিশনটাতে কাজ করলে আমি আউটপুট বের করতে পারবো, বা আমি এই পজিশনে কাজ করছিলাম প্রিভিয়াসলি। এই জায়গাটা একটু স্পেসিফাই হইতে হবে। এইভাবে আর কি অ্যান্সার হয় না যে আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখানে ইয়া করলে হবে, এটা টাস্কস এর উপর বেস করে। মাধব, আমার কাছে একটা ইন্টারেস্টিং কোশ্চিন আছে। হ্যাঁ, মার্স রোভারে কি তোমার জিপিএস অ্যালাউ করে? হ্যাঁ, জিপিএস অ্যালাউ করে। আচ্ছা, মঙ্গল গ্রহে কি জিপিএস কাজ করে? না, আচ্ছা, এখানে হচ্ছে জিপিএস যে অ্যালাউ করে, সেটা হচ্ছে পার্টিকুলার যে ফ্রিকোয়েন্সি চ্যানেল, আমি বলছিলাম যে ব্র্যাকের যে ফ্রিকোয়েন্সি চ্যানেলে আমার সাথে রোভারটার কমিউনিকেশন হচ্ছে, বা রোভারটা কোন পজিশনে আছে, এইটা জানার জন্য আমি রোভারের সাথে যোগাযোগ মানে কিভাবে ইয়া করতেছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় কিন্তু তারা নোভেলিটি চায়। এই জিনিসটা এই জায়গায় তারা নোভেলিটি চায়। তো এই লোকালাইজেশন টেকনিকটা মানে হচ্ছে আমি কিভাবে আমার রোভারটাকে লোকেট করতে পারি, কিভাবে। আর তাদের হচ্ছে রুল বুকে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, কিছু ব্যান্ড দেওয়া আছে, ব্যান্ড রেঞ্জ দেওয়া আছে। ওই রেঞ্জ অনুযায়ী আমি যে কোনো মডিউল আমি ইউজ করতে পারবো, ওই রেঞ্জের বাইরের কোনো মডিউল আমি ইউজ করতে পারবো না। সো ওই জায়গায় আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আমরা কোন মডিউলটা ইউজ করে তাদের রুল বুক মানে রুল ব্রেক হবে না, ওই রুল ব্রেক অনুযায়ী অ্যানালাইসিস করতে হবে। তো এইটাও একটা অ্যানালাইসিসের জায়গা, রিসার্চের জায়গা। ভাইয়া যেটা বলল যে আমরা যদি জিপিএস ছাড়া কিভাবে এই জিনিসটাকে লোকালাইজ করতে পারি, বা বেজ স্টেশন থেকে কিভাবে আমরা রোভারটা কোন পজিশনে আছে এই জিনিসটা জানতে পারি।
কারণ অটোনোমাস ন্যাভিগেশনে লোকালাইজেশনটাতে কিন্তু জিপিএস ছাড়াই হয়ে থাকে। লোকালাইজেশন যে ম্যাপিং করে করে সে কোন পজিশনে আছে, সে কিভাবে নিচ্ছে ভ্যালু, সে হচ্ছে ওই মোটর, যে মোটরস গুলা কতটুকু ঘুরতেছে, ওখানে একটা এনকোডার, ম্যাগনেটিক এনকোডার লাগানো থাকে, ওইখানে অনুযায়ী সে ম্যাপিং করে সে পজিশনটা বের করে ফেলে যে সে কোথায় আছে। সো এটাও একটা অ্যানালাইসিসের জায়গা। ওকে, থ্যাংক ইউ মাহতাব। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। অবশ্যই অবশ্যই ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যে হ্যাঁ, বেস স্টেশন থেকে যে রোববার পর্যন্ত, যে এটা কি কোনো ফ্রিকোয়েন্সি লিমিট দেওয়া থাকে যে এত রেঞ্জের মধ্যে থাকতে হবে? অবভিয়াসলি ওদের একটা বিশাল রুল বুক থাকে প্রত্যেকটা কম্পিটিশনের, বিশেষ করে ইউআরসি, এআরসি এই ধরনের কম্পিটিশনের রুল বুকটা বুঝাটা হচ্ছে এটা একটা আরেকটা বিশাল টাস্ক, পুরা রুল বুকটা বুঝে। কারণ রুল বুক না বুঝে যদি জিনিসটাকে বানাও, তাহলে ওখানে গিয়ে পেনাল্টি খাবা, ওখানে গিয়ে ডিসকোয়ালিফিকেশন, পেনাল্টি, অনেক ধরনের ইয়া থাকে। তো রুল বুকটার মধ্যে মেজর এই যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস গুলার প্রত্যেকটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আমাদের রেঞ্জ এতটুকু থাকতে হবে, এই 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 মডিউলটা তুমি ইউজ করতে পারবা, বা তুমি যদি ডেভেলপ করো অবভিয়াসলি দ্যাটস আ নোভেলিটি। তো প্রত্যেকটা পোর্শনই হচ্ছে রুল বুকের যে রেঞ্জ, প্রত্যেকটা জিনিসেরই রেঞ্জ দেওয়া আছে রুল বুকে, শুধু মাত্র ফ্রিকোয়েন্সি ব্যান্ড না, প্রত্যেকটা যে সেকশনেরই। সাপোজ আমার ওয়েটের একটা ইয়া দেওয়া আছে, অবভিয়াসলি ডাইমেনশনের দেওয়া আছে। তারপর আমি কতটুকু মানে রেঞ্জের মধ্য থেকে এই জিনিসটাকে লোকালাইজ করতে চাবো, ওই রেঞ্জের ইয়াটাও দেওয়া থাকে। তারপর কিছু কিছু পোর্শনের প্রত্যেকটা জিনিস রুল বুকে সুন্দর মতো দেওয়া থাকে। অনেক সময় রুল বুক অ্যানালাইসিস, তো আমাদের ডকুমেন্টেশন এন্ড রুল বুক অ্যানালাইসিসের একটা টিমও লাগবে। আমরা যখন ফর্ম করবো আর কি রিক্রুটমেন্টে, তখন এই জিনিসটা আমাদের ইয়ে হবে যে রুল বুকটা অ্যানালাইসিস করে আমাদের আউটপুট গুলা বের করার। আর ভাই, যখন এই রোবটটা ডিজাইন করা হয় তখন সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা আপনারা বেশি কোনটা ফেস করছেন? মানে সব জিনিস আমি জানি চ্যালেঞ্জিং, বাট তার চেয়েও টপ লেভেলে মানে চ্যালেঞ্জিং কোনটা আসলে ফেস করছেন আপনারা বেশি? আচ্ছা, এখন কথা হলো যে আহ, আমরা যে প্রিভিয়াসলি পার্টিসিপেট করছিলাম, ওখানে আর কি চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে আহ, ওদের সারফেসটা হচ্ছে আমরা এজিউম করতে পারিনি যে এরকম হবে। কারণ সারফেসটা মিমিক করা বা এজিউম করাটা একটু হার্ড। মানে আমাদের সাপোজ আমরা এখানে জিনিসটা রোবটটা বিল্ড করে টেস্ট করলাম, সব কাজ করলো, এখন ওদের সারফেসটা একটু ডিফারেন্ট। সো এই জায়গার অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমার ওয়েটটা কতটুকু হবে, এই ওয়েটটার ইম্পর্টেন্ট। আর উইলটার সাথে সাসপেনশন সিস্টেম অনুযায়ী কোন কোন সারফেসে কিভাবে চলবে, এই জিনিসটা একটু চ্যালেঞ্জিং, একটু না মানে মোটামুটি চ্যালেঞ্জিং। এন্ড অলসো অটোনোমাস ন্যাভিগেশন পার্টটাও অনেক চ্যালেঞ্জিং বিষয়। এটা তোমার অটোনোমাসলি উল্টা পাল্টা চললে পুরো ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আমাদের বাটন ঠিক মতো চলতে হবে সবকিছু, কারণ অটোনোমাস জিনিসটা চলতেছে, তো এটা খুবই রিস্কি। তো এটা খুবই চ্যালেঞ্জিং একটা পার্ট। অ্যান্ড সায়েন্স মডিউল টাস্কটা আসলে আমাদের অ্যানালাইসিস পোর্শনটা আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছে বা বায়োকেমিস্ট্রি বা এই ধরনের মানুষ থেকে বা এই ধরনের স্টুডেন্টস থেকে ইনপুট পেয়ে একসাথে কাজ করতে হয়। সো যার কারণে আর কি এই জায়গাটাতে কাজ করা প্রিভিয়াসলি তেমন ভাবে হয় নাই। তো এই জায়গাটাতেও একটা রিসার্চের প্রশ্ন আছে। তো মোটামুটি সব জায়গায় সবগুলাই দেখতেছো চ্যালেঞ্জিং, তো এইগুলাই মেইনলি চ্যালেঞ্জ ফেস করছি আমরা। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে ভাই, আমার লাস্ট একটা প্রশ্ন, যে যে রোবটটা আমরা তো মানে আম, মানে কাজ করতেছি বলতে গেলে আর্টে, মানে চ্যালেঞ্জার যাচ্ছে এটা তো আর্টে, তো আর্টে তো মানে যে গ্র্যাভিটিটা, মার্সে তো গ্র্যাভিটি মানে এটা তো মানে সেম না, তো এটা ডিল করা হয় কিভাবে আসলে? আচ্ছা, তুমি যে কোশ্চেনটা করছো সেই কোশ্চেনটা হচ্ছে রোভার কম্পিটিশন যারা ম্যানেজ করে বা রোভার কম্পিটিশনের রুল গুলা যারা বানায় বা রোভার কম্পিটিশন যারা অর্গানাইজ করে, যে টপ রোভার্স কম্পিটিশন, ইউআরসি, এআরসি, তো তাদের অর্গানাইজিং টিমরা এই জিনিসটা অ্যানালাইসিস করে যে কতটুকু মিমিক করে, কতটুকু সিমুলেট করে, মানে হচ্ছে ওই রোভারের মানে যে কাজগুলা থাকবে ওই কাজগুলা, মেইন কাজগুলার সাথে সিমিলারিটি রেখে রোভার কম্পিটিশন গুলা করা হয়। তো যে রোভার কম্পিটিশন গুলার যে টাস্ক গুলা দেওয়া হয়,
বা টাস্ক গুলা করানো হয় বা যেই রুল বা ক্রাইটেরিয়া গুলা দেওয়া হয় ওগুলা কিন্তু ওই রোভার মানে মার্সের এনভায়রনমেন্টের সাথে মানে একদম তো হবে না অবভিয়াসলি, বাট কাছাকাছি যাতে থাকে সেইভাবে রোভার কম্পিটিশন গুলা ম্যানেজ করা হয়। সো এই গ্র্যাভিটেশনাল হিসাব নিকাশ তারা কিন্তু ওরাই করছে, এগুলা ওরা করে এই রুল বুকটা বানাইছে, বানায় আমাদেরকে পার্টিসিপেট করতে বলতেছে। তো হয়তো বা তাদের মধ্যে ওই রুল অ্যানালাইসিস যে অ্যানালাইসিসটা তারা ওই অ্যানালাইসিসটা করছে, করে হচ্ছে এই কম্পিটিশন গুলার পার্টিসিপেট করতেছে। বা গ্র্যাভিটির ব্যাপারটা হচ্ছে হয়তো বা তাদের জন্য এখানে ওইরকম হিসাব নিকাশ গুলা চ্যালেঞ্জিং না, বা ওরা ওই রিসার্চটা আরেকটা সেকশনের, ওদের টাস্ক গুলা হচ্ছে চ্যালেঞ্জিং। তো ওরা টাস্ক গুলা দিয়ে আমাদের থেকে আউটপুট পেতে চাচ্ছে বা কম্পিটিশন গুলা থেকে আউটপুট পেতে চাচ্ছে, এরকম অ্যানালাইসিস। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ফর ইনফরমেশন। ওকে, আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, সো থ্যাংক ইউ মাহতাব, থ্যাংক ইউ জোবায়ের, থ্যাংক ইউ শিহাব। সেশনটা অনেক ইনফরমেটিভ ছিল অ্যান্ড আসলেই মানে অনেক কিছু জাস্ট মানে জানা গেছে সেশনটা থেকে যে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে বা কিভাবে কি হয় সব ব্যাপারেই। অ্যান্ড ইনশাল্লাহ হয়তো আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা খুব তাড়াতাড়ি শুরু হবে, অ্যান্ড শুরু হলে অবশ্যই সবাইকে জানানো হবে। অ্যান্ড হচ্ছে প্রপার ডিস্ট্রিবিউশনের জন্য একটা হচ্ছে মানে প্রপার মানে মানে সিলেকশনের জন্য সম্ভবত একটা ছোট্ট মানে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাবে, অ্যান্ড এই ব্যাপারটাও সবাইকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে বা কিছু যদি বলার না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করি, কি বলো তোমরা? আচ্ছা, তো আই গেস এখানেই হচ্ছে আমরা মোটামুটি শেষ করতেছি। সো থ্যাংক ইউ অ্যাগেন এভরিওয়ান, আপনারা হচ্ছে এত রাত পর্যন্ত আসলে ছিলেন। তো ইয়া, সি ইউ সুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ Guys, এভরিওয়ান। thank you so much, থ্যাংক ইউ সবাইকে। and especially thanks Sai Paya. সাইব ভাইকে থ্যাংক ইউ অর্গানাইজ করার জন্য সুন্দরভাবে। আমি তো চুপচাপ বসে থেকে দেখলাম, সব কাজ তো তোমরাই করলা। না